সবকিছু একেবারেই আগের মতো। মুখে মুখে জুলাই গণঅভ্যুত্থানের কথা তারা বলে, কারণ এটা এত ম্যাসিভ এবং এত তীব্র যেটাকে অস্বীকার করা সম্ভব না, কিন্তু আসলে তো সব আগের মতোই হচ্ছে। আওয়ামী লীগ আমলে যেটা ছিল রাষ্ট্র, সরকার, প্রশাসন একাকার, আমরা ভেবেছিলাম বা সবাই ভেবেছিল যে অন্তর্বর্তী সরকারই হবে অল ইন অল, কিন্তু পরবর্তী দেখা গেছে যখন অন্তর্বর্তী সরকার আসছে তখন হচ্ছে আপনার সরকার, রাষ্ট্র, প্রশাসন আলাদা হয়ে গেছে। সরকার নতুন কিন্তু রাষ্ট্র প্রশাসন আগেরটাই। শত শত মাজারে হামলা, এত যেগুলোকে মব আক্রমণ বলা হলো, শত শত আন্দোলন, রাস্তা নামলো, এগুলো কারা করেছে? আপনাকে মনে হয় এগুলো স্বতঃস্ফূর্ত? আমি 100% কনফার্ম যে বিএনপি সংস্কার করবে না। তেলের যে ব্যাপারটা দেখতে পাচ্ছেন, শুধু সরকারের একটা কথায়, একটা ভুল কথার কারণে কিন্তু আজকের এই অবস্থা, যে তেলের ক্রাইসিস। আপনাকে যদি কোট করি যে এই সংবিধানের অধীনে নির্বাচনে যাওয়া জাতির সাথে বেইমানি, তো ঠিক কোন বাধ্যবাধকতার কারণে এই বেইমানিটা করতে বাধ্য হলেন? আমাদের এখানে যখন আমরা বললাম যে আসেন পিআর করি, মানে ভোটের অনুপাতে আপনার আসন ডিস্ট্রিবিউট করা হবে, সেটার ব্যাপারে তো কেউ একমত হলো না। তখন বললো যে এটার পেছনে পাকিস্তানের ষড়যন্ত্র আছে। জামাতের সাথে জোটে যদি না থাকতেন তাহলে যে 6টা আসন এনসিপি পেয়েছে সেটাও হয়তো বা পাওয়া তাদের পক্ষে সম্ভব হতো না। তো এই পুরো ব্যাপারটাকে কিভাবে দেখেন? ভারতীয় আগ্রাসন নিয়ে মাঝে মধ্যে আপনারা সোচ্চার হলেও যখন মার্কিন সাম্রাজ্যবাদী আগ্রাসন বা দেশ বিরোধী বিভিন্ন স্বার্থবিরোধী চুক্তি, বন্দর, IMF লোন, এসব নিয়ে আপনাদের তেমন কোনো আলোচনা নাই, নাকি আপনারা এগুলো আসলে দেশের জন্য কল্যাণকর মনে করেন, সেই কারণে খুব একটা এই ব্যাপারে কথা বলেন না? আপনি কি মনে করেন যে নেপাল যতটুকু সফল হয়েছে আমরা ততটুকু সফল হতে পারিনি, এবং যদি এটাকে ব্যর্থতা হিসেবে দেখেন এটার পেছনে মৌলিক কারণগুলো কি? আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। বিটুইন দ্য লাইন্সের আজকের এই প্রথম পডকাস্টে আপনাদের সকলকে স্বাগতম। আমাদের এই পডকাস্টে আমরা আলোচনা করব সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে, সমাজ, অর্থনীতি, রাজনীতি, এর বিভিন্ন সমস্যা সমাধান নিয়ে আমরা এখানে আলাপ করব বিভিন্ন গেস্টদের সাথে। আজকে আমাদের সাথে যে গেস্ট উপস্থিত আছেন তিনি জুলাই অভ্যুত্থান পরবর্তী একজন পরিচিত মুখ। আপনারা তাকে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন টক শোতে অলরেডি দেখে অভ্যস্ত। তিনি হচ্ছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক জনাব সারওয়ার তুষার। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম, জি ভালো আছি। আচ্ছা ভাই, তো আজকের এই পডকাস্ট আপনাকে দিয়েই শুরু, এবং পডকাস্টের শুরু করতে চাই একদম আপনার ছোটবেলা থেকেই, যে আপনার আসলে বেড়ে ওঠা কোথায়, আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড, পড়াশোনা, এবং বিশেষ করে রাজনীতিতে আপনার যে হাতেখড়ি। আমরা উপমহাদেশের কালচারে যেটা দেখি যে রাজনৈতিক পরিবার থেকে বিলং করলে নর্মালি হচ্ছে রাজনীতিতে আসা হয়, নাহলে অনেকটা হচ্ছে ওই নেতাদের মানে গাড়ির পেছনে দৌড়াদৌড়ি ছাড়া আসলে তেমন কিছু একটা হয়ে ওঠে না। তো আপনার জায়গা থেকে একজন তাত্ত্বিক রাজনীতিবিদ হয়ে ওঠার যে জার্নিটা, সেটা ঠিক কীরকম? আমার জন্ম এবং বেড়ে ওঠা মোটামুটি মানে যেটাকে বলি আমরা একটা শহুরে পরিবেশের মধ্যে। আমার জন্ম টঙ্গীতে, ঢাকার কাছেই। ওখানে আমার স্কুল পর্যন্ত টঙ্গীর বিভিন্ন জায়গায়, মানে টঙ্গীও তো একটা অনেক বড় এলাকা, আপনারা হয়তো জানেন। সেখানে এক এলাকায় জন্ম, তারপরে আবার আরেক জায়গায় বাবার চাকরি সূত্রে আরেক জায়গায় যাওয়া, এবং মাধ্যমিকটা মানে টঙ্গীর ওয়ান অফ দি বেস্ট ইনস্টিটিউশনস, টঙ্গী পাইলট স্কুল বলে, ওখান থেকে আমি এসএসসি পাস করেছি। এর আগে ক্লাস 8-এ তখন আমাদের সময় ছিল বৃত্তি পরীক্ষা বলতো, তখন তো আর এই যে এখনকার মতো জেএসসি হতো না, বৃত্তি পরীক্ষা বলতো। এবং জেএসসি যেমন সবার জন্য বাধ্যতামূলক, বৃত্তি কিন্তু সেটা ছিল না। ওটা যারা একটু বাছা যারা স্কুল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিত। সেখানে আমি পুরো গাজীপুর জেলায় প্রথম হয়েছিলাম সাধারণ গ্রেডে, আর আমার ভাই ট্যালেন্ট পুলিশ দ্বিতীয় হয়েছিল। তো ফলে ছোটোবেলা থেকে আমাদের ওই যেটাকে বলে যে বেসিকটা অনেক পোক্ত ছিল আর কি। এবং আমি অনেক ছোটোবেলা থেকেই আমার বাবার সূত্রে রাজনীতির প্রতি আগ্রহী ছিলাম। আমার বাবা রাজনীতি করতেন না, কিন্তু তার সুস্পষ্ট রাজনৈতিক অবস্থান ছিল, এবং তিনি আমাকে পত্রিকা পড়ানোর অভ্যাস করেছেন, বইপত্র হাতে তুলে দিয়েছেন। এগুলো থেকে আমার অনেক ছোট থাকতেই আমি মানে খুব ভারী পড়ার সাথে অভ্যস্ত। মানে এটা আনবিলিভেবল মনে হবে, আমি ক্লাস 3-4 থাকতেই বড় বড় কলাম পড়তাম, পত্রিকার কলাম, বইয়ের যেগুলো প্রবন্ধের বই সেগুলো, রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ, এটা আমি পড়ে ফেলেছি ক্লাস 3-4-এ, বুঝে না বুঝে সব গল্প শেষ করে ফেলেছি। তারপরে কিছু জিনিস পরে বড় হয়ে বুঝতে পেরেছি, কিন্তু ওই যে পড়াটা, মানে ওইটা আমার অনেক ছোটোবেলা থেকেই আমার বাবার কারণে আমি এটা রপ্ত করেছি। এবং এরপরে তো স্কুল লাইফ শেষ হলো এভাবে। কলেজে আমি ঢাকায় যে সরকারি বিজ্ঞান কলেজ, সেখানে পড়লাম। ওটাও মোটামুটি একই ধারার মধ্যে গেছে। এবং আমরা যেহেতু একটা মহল্লার কালচারের মধ্যে থাকতাম, তো মহল্লার কালচারের মধ্যে সবার সাথে একটা সামাজিক মেলামেশাটা অনেক বেশি ছিল।
এবং আমি সবার সাথে মিশেছি, মানে সাধারণত যারা কোট আনকোট ভালো ছাত্র, ক্লাসে ফার্স্ট সেকেন্ড থাকে, আমি তো সে ধরনের ছাত্র ছিলাম, এরা সবার সাথে মিশতো না, একটা ডিস্টেন্স রাখতো। যারা একটু সমাজে একটু, যারা একটু ডানপিটে টাইপের, আমার ওরকম ছিল না, আমার খুব বাছবিচার ছিল না, আমার বন্ধু বান্ধব সবই একটু ডানপিটে টাইপের, আমি নিজেও একটু ডানপিটে টাইপেরই ছিলাম। তো সে কারণে আমার যেটা ওই যে পুঁথিগত বিদ্যার বাইরে যে আপনার সামাজিক মেলামেশার মধ্যে দিয়ে যে একটা উপলব্ধি বা জ্ঞান, সেটাও আমার খুব, আমি বলবো যে বাংলাদেশের সোশ্যাল স্ট্যান্ডার্ডে ইন্টারাকশনটা খুব সোশ্যাল ভালো ছিল ইন্টারাকশন এবং সোশ্যালাইজেশনটা খুব ভালো হয়েছে তখন থেকে। এরপরে আমি ইউনিভার্সিটিতে ভর্তি হই, শাহজালাল ইউনিভার্সিটিতে। ওখানে গিয়ে বা ইউনিভার্সিটির পরিবেশ যেটা, মানে ইউনিভার্সিটির পরিবেশ তো আপনাকে একটা অন্তত তখন পর্যন্ত একটা ব্ল্যাঙ্ক চেক দেয়। আপনি উচ্ছন্নে যেতে চাইলে যেতে পারবেন, আপনি ভালো করতে চাইলে ভালো করতে পারবেন, মানে আপনার মধ্যে একটা অন্বেষণের লিবার্টি বা ফ্রিডম মন আসলে যদি খুব- থাকে, হ্যাঁ ওরকম একটা পরিবেশ থাকে। তো আমি ক্লাসের ভেতরের চেয়ে ক্লাসের বাইরের পরিবেশের প্রতি আমার বেশি আগ্রহ ছিল। এই যে আড্ডা, মেলামেশা, সাংস্কৃতিক বিভিন্ন কর্মকাণ্ড করা, আন্দোলন করেছি আমরা অনেকগুলো, 3টা বড় বড় আন্দোলনে আমি নেতৃত্ব পর্যায়ে ছিলাম। একটা ছিল ভর্তি ফর্মের মূল্য বৃদ্ধির বিরুদ্ধে। তো যে সমস্যা আপনি সরাসরি ফেস করবেন না, সেই সমস্যার জন্য যখন আপনি উদ্বিগ্ন হন এবং আন্দোলন করেন, এটা কিন্তু একটা বড় ব্যাপার। মানে মানে এটা অনেকটা আমরা বলতে পারি যে এমপ্যাথেটিক একটা রাইট, হ্যাঁ। অ্যাটিটিউড থেকে। তো ওই আন্দোলন এবং এরপরে ক্যাম্পাস যখন মানে ছাত্রলীগের 2 গ্রুপের মারামারির কারণে, অহেতুক কারণে অনির্দিষ্ট কারণের জন্য বন্ধ করে দিয়েছিল, হল ছাড়তে বলল, আমরা ওটার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম যে না, ক্যাম্পাস খুলে দিতে হবে। রাস্তা অবরোধ, এক পর্যায়ে ভাইস চ্যান্সেলরকে 24 ঘন্টার বেশি সময় তার কক্ষে অবরুদ্ধ রাখা, তার সকল যে ফ্যাসিলিটিস অর্থাৎ বিদ্যুৎ, আইপিএস, এগুলো সব কেটে দেওয়া। এগুলো করে ওই সিদ্ধান্ত আমাদের পক্ষে নিয়ে যে ক্যাম্পাস খোলা, এটা নিয়ে তারপর আন্দোলন শেষ হয়েছে। পরে সফল আন্দোলনে অনেকগুলো অভিজ্ঞতা আমার আছে ইউনিভার্সিটি লাইফ থেকে। এবং তখন থেকে আমার এই যে মানে আন্দোলন তো চলে গেল, কিন্তু আন্দোলনের পরে মানুষ কেন আন্দোলন করতে হয়, এই প্রশ্নটা আমাকে খুব তাড়িয়ে ফিরেছে আর কি, মানে তাড়িয়ে গেছে যে মানুষকে কেন আন্দোলন করতে হয়। এটা তো একটা মানে আপনি যদি এমনিতে আমরা আন্দোলন করতে করতে অভ্যস্ত বলে এই প্রশ্নগুলো নিয়ে চিন্তা করি না, কিন্তু আপনি যদি একটু চিন্তা করেন যে অনেক মানুষ একসাথে হয়ে একটা দাবি জানায় এবং আন্দোলন করে, সেই আন্দোলন অনেক সময় ভায়োলেন্ট রূপ নেয়, এটা কিন্তু একটা অ্যামেজিং ব্যাপার। মানে আধুনিক দুনিয়ার একটা অন্যতম সৌন্দর্য আমি মনে করি। তো এই ট্রেনিংটা আমার ওখান থেকে হয়েছে। এবং ওই যে আন্দোলন শেষ, কিন্তু আন্দোলন কেন করে এই অনুসন্ধান, এটা আমাকে বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি, রাজনীতি সহ তাত্ত্বিক পড়াশোনার মধ্যে নিয়ে গেছে। এবং সিলেটে বইপত্রের অনেক দোকান ছিল, বইয়ের দোকানের নামই ছিল বইপত্র। ওখানে আমি নিয়মিত যেতাম এবং বই পড়তাম, প্রচুর সময় নিয়ে বই পড়তাম। আর আমার তো ছোটোবেলায় বই পড়ার একটা ট্রেনিং তো বাবার হাত ধরে হয়েছে। তো এই যে পড়াশোনা, এটা আমার মধ্যে এক ধরনের অ্যাক্টিভিজম তৈরি করেছে। মানে তখন সোশ্যাল মিডিয়াটাও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, আমি লিখতাম ইত্যাদি, কিন্তু কোনো রাজনৈতিক দলে যোগ দেই নাই। এভাবেই ফ্রি ছিলাম, কিন্তু এক ধরনের নন পার্টিজান অ্যাক্টিভিজম, এটা মানে আপনি বলতে পারেন বাংলাদেশি স্ট্যান্ডার্ডে ইমানদার অ্যাক্টিভিস্ট বলতে যেটা বোঝায়, মানে একদম জেনুইন অ্যাক্টিভিস্ট, এই ক্যারেক্টারটা আমার মধ্যে আছে। কীরকম যে একই সাথে পড়া এবং লেখা, আবার আন্দোলন করা, মানে রাস্তায় কোনো একটা জিনিস নেতৃত্ব প্রোটেস্ট দেওয়া। করা, হুম। হ্যাঁ এগুলো আমি সব একসাথে। ধরেন বিশ্ব সাহিত্য কেন্দ্র যাদেরকে তৈরি করে, তাদের দেখবেন যে আপনি সমাজের কোনো ক্রাইসিসে আপনি তাদেরকে পাবেন না, না, কিন্তু আমাদের টাইপটা অন্যরকম আর কি। তো সেটাই বলছিলাম। ফলে এই গণ অভ্যুত্থানের আগ পর্যন্ত আমি যখন ইউনিভার্সিটি থেকে ঢাকায় চলে আসলাম 2016 শেষ দিকে, তখন আওয়ামী লীগ আমলে আপনারা জানেন যে একেবারে চরম বাজে অবস্থা চলছে। মানে ক্র্যাকডাউন, ডিজিটাল নিরাপত্তা আইন, গুম, ক্রসফায়ার ইত্যাদি চলছে। তো আমার একটা ছিল যে আমি যা পড়ছি বা সেটা, আমার একটা রাষ্ট্র ক্ষমতা, কর্তৃত্ব, এগুলো নিয়ে খুব একটা আগ্রহ ছিল তখন থেকেই। হ্যাঁ, তা আমি যেটা তত্ত্বে পড়তেছি আর আমি যে যা দেখতে পাচ্ছি, আমার মনে হচ্ছে যে এই সময় যে আমি একটা অবস্থান না নিই, তাহলে তো এই পড়াশোনার কি অর্থ। তখন আমি এই যে ধরনের তো এই বেসিসে আপনাকে একটা প্রশ্ন করতে চাচ্ছি যে এই যে আপনার যে ওভারঅল মানে আপনার যে সামগ্রিক রাজনৈতিক দর্শন, এগুলো নিয়ে আপনি বেশ কিছু বইও লিখেছেন এবং পাঠক মহলে ভালোই সমাদৃত। তো এই কারো যে রাজনৈতিক দর্শন সেটা গড়ে ওঠে কারো বই পড়ে, কখনো বা হচ্ছে লেকচার দেখে, অথবা কারো মেন্টরিং এর আন্ডারে বা কারো সাহচর্য থেকে। আপনার যে মানে সামগ্রিক রাজনৈতিক দর্শন, সেটার পেছনে সবচেয়ে বেশি ভূমিকা কিসের বলে মনে করেন? ওই যে যেটা বললাম যে আমার তো একটা পড়াশোনার ওরিয়েন্টেশন আগে থেকেই ছিল, এবং তারপর যে আমার যে পারিপার্শ্বিক পরিস্থিতি, এটা আমাকে আরও মানে বিভিন্ন প্রশ্ন তৈরি করেছে, এবং সেই প্রশ্নগুলো আমি খুঁজতে গেছি তত্ত্বের দুনিয়ায় পড়াশোনা করেছি। এবং সেই পড়াশোনাগুলো আবার আমার মধ্যে একটা ব্যাপার ছিল যে পড়াশোনাটা কাজে লাগাতে হবে কোনো না কোনোভাবে, আদারওয়াইজ এই
কতগুলো ধারণা আমি আমার মাথার মধ্যে বোঝাই করে রেখে কি লাভ যদি আমি এটা বিশেষ সবসময়- কোনো আপনি তাত্ত্বিক বা কোনো কারো লেখা বা কারো অনেক অনেক অনেক- ধরেন সেটাতে যাওয়ার আগে একটু বলি, এই যে আওয়ামী লীগ আমলের পর্যন্ত কিন্তু আমি প্রচন্ড পরিমাণে অ্যাক্টিভ, কিন্তু সে অর্থে রাজনৈতিক দল বলতে যা বোঝায় সেটাতে আমি জড়িত ছিলাম না, কিন্তু অ্যাক্টিভিজম করেছি অনেক। কিন্তু আমি একটা প্ল্যাটফর্মের সাথে জড়িত ছিলাম, ওটাকে রাজনৈতিক দল বলা যাবে না, সেটার নাম হলো রাষ্ট্রচিন্তা। তারা হচ্ছে সংবিধান, এই যে যে প্রবলেমগুলো এগুলো নিয়ে লাগাতার সেমিনার ইত্যাদি ইত্যাদি করতো। তো আমি রাজনৈতিক দলে আমি যোগ দেওয়াটা হলো গণঅভ্যুত্থানের পরে। আর বিশেষ কোনো তাত্ত্বিকের কথা যেটা বললেন, বিশেষ কোনো তাত্ত্বিক না, কয়েকটা স্কুল আমাকে অনেক প্রভাবিত করেছে, আমাকে অনেক সহযোগিতা করেছে। এর মধ্যে এই যে পোস্ট কলোনিয়াল যে চিন্তাধারা, এটা একটা পোস্ট মডার্ন চিন্তাধারা, মানে আমার হচ্ছে যে যেগুলো ক্লাসিক্যাল যে স্কুলগুলো, এগুলোর প্রতি একটা অনীহা ছিল। আমরা তো যে জমানায় বড় হচ্ছি, যে জমানায় চিন্তা ভাবনা করতে শিখছি, এই জমানাটা কিন্তু ডিকনস্ট্রাকশনের জমানা। মানে আপনার সামনে যা দেয়া আছে আপনি সেটাকে উল্টে পাল্টে দেখবেন। যে শব্দ বলা হচ্ছে, এই শব্দটার ভেতরে পোস্ট মডার্ন মাইন্ডসেট এই থেকে পোস্ট মডার্নিজম, পোস্ট কলোনিয়ালিজম, ডিকনস্ট্রাকশন এগুলোই আপনাকে শেখায়। তো সেগুলো আমি মানে এই ধারাগুলো, এই ধারার অনেক তাত্ত্বিকের নাম করা যাবে, তারা আমাকে অনেক মানে প্রভাবিত করেছে। আমি ওই দেখবেন যে চিন্তার অর্কেস্ট্রা নামে আমি একটা বইও লিখেছি, ওই পোস্ট কলোনিয়ালিজম এবং সাবঅল্টার্ন স্টাডিজে যারা গুরুত্বপূর্ণ, এটার বেসিসে আমাদের কিছু প্রশ্ন আছে। হ্যাঁ, তারা ইনশাআল্লাহ তাদের সাথে, যেহেতু আমার একটা সুবিধা ছিল যে এই সাবঅল্টার্ন স্টাডিজের সবাই যেহেতু বাঙালি, তো আমি সেই সুবিধাটা নিয়েছি যে তাদের সাথে আমি একটা কনভারসেশন করি আর কি। এবং এই বইটা আমার অসম্ভব, প্রায় 2 বছরের একটা প্রজেক্ট, অসম্ভব পরিশ্রমে। কারণ প্রথমত পড়া, সেটা আবার বাংলাদেশের সাপেক্ষে আর্ট, মানে একটু কনটেক্সচুয়ালাইজ করা, প্রশ্ন তৈরি করা, তাদের সাথে কমিউনিকেশন, একটা বড় একটা সাক্ষাৎকার তৈরি করা, এগুলো কিন্তু অনেক পরিশ্রম সাধ্য কাজ। তো সবটা মিলে আমার একটা 2 বছরের একটা জার্নি ওইটা, এবং আমার খুব মানে অনেক পছন্দের একটা কাজ। তো এই করতে করতে আমার পড়াশোনাটা এগিয়ে গেছে আর কি। আচ্ছা, এখন আসি আপনি যেহেতু এখন এনসিপি কে মানে ওন করেন বা এনসিপির একজন কর্মী, সেই জায়গা থেকে প্রশ্ন যদি করতে চাই, যে জুলাই আন্দোলন পরবর্তীতে আমরা দেখি যে বিভিন্ন যে শক্তি এই কেন্দ্রিক, তাদের মধ্যে কিছুটা মানে বিভিন্ন কারণে বিভিন্ন রকমের দ্বন্দ্ব এবং অনৈক্য সৃষ্টি হয়েছে। তো সেই জায়গা থেকে জনগণকে মোবিলাইজ করার জন্য বা জনগণের সাথে কানেক্টেড থাকার জন্য যে ঐক্যটা দরকার ছিল, সেই ঐক্যটা কি মানে ওই অবস্থায় আদৌ আছে, বা সেখানে কি বিভক্তি চলে এসেছে বা অনাস্থা তৈরি হয়েছে, এবং এর পেছনে মানে মৌলিক কারণগুলো কি বলে মনে করেন? অনেক অনাস্থা তৈরি হয়েছে এবং অনেক বিভক্তি তৈরি হয়েছে। এবং আমি যখন এটা কারণগুলো বোঝার চেষ্টা করি, আমি দেখি যে এর মধ্যে 90% অনাস্থা এবং বিভক্তি অহেতুক, অপ্রয়োজনীয়। বেশিরভাগটাই হচ্ছে সংশ্লিষ্ট ব্যক্তিদের কতগুলো ইগোর প্রশ্ন এবং নিজেকে জাহির করা না করার যে টানাপোড়েন, সেগুলোর প্রশ্ন। এবং ব্যক্তি স্বার্থটা বেশি, ব্যক্তি বা গোষ্ঠী স্বার্থটা যখন প্রধান হয়ে উঠছে, বৃহত্তর দেশের স্বার্থটাকে যখন আমরা কম গুরুত্ব দিচ্ছি, তখনই জিনিসটা হয়েছে। এবং এটার কারণে যেদিকে আপনি ইঙ্গিত করেছেন, জনগণের কাজ, মানে জনগণ যে শক্তিটা যে দানা বেঁধেছিল গণঅভ্যুত্থানের পরে, Right. বিশেষত তরুণদের যে শক্তিটা, এটা অনেক বিভ্রান্ত হয়েছে, অনেকে হতাশ হয়েছে, অনেকে নিষ্ক্রিয় হয়ে গেছে, অনেকে গণঅভ্যুত্থান ব্যাপারটাকে ডিজোন করা শুরু করেছে। এবং সেই জায়গা থেকে আপনার কি মনে হয় না যে আপনারা যখন সংবিধান সংস্কার বা সংবিধান একসময় বাতিলের কথা বলা হতো, সেই জায়গায় পুরনো বন্দোবস্তটাকে, যেখানে হচ্ছে যে মানে একদম আঘাত করার ব্যাপার ছিল, সেই জায়গাটা আসলে আর এখন বলার মতো সেই শক্ত অবস্থান আপনার আর মানে আপনাদের কাছে আর নেই? দুটো জিনিস এখানে, একটা হলো যে এতক্ষণ যে আলোচনাটা করলাম, যে আন্দোলনকারী শক্তিগুলোর মধ্যে অনাস্থা, বিভক্তি ইত্যাদি। আরেকটা জিনিস হচ্ছে, আপনি ঐক্যবদ্ধ থাকলেই যে পেরে ফেলতেন ব্যাপারটা, সেটাও না। এর কারণ হচ্ছে যারা পুরনো সিস্টেম, যেটাকে পুরনো বন্দোবস্ত, আমি কথাটা অত পছন্দ করি না, এই নতুন বন্দোবস্ত, এগুলো ক্লিশে হয়ে কিন্তু গেছে। আপনার বইপত্র তো কিছুটা হলো আমরা এই ধরনের কথা বলতে হ্যাঁ, পারি। না, কিন্তু মানে আমি তো এই শব্দটা ব্যবহার করি না। আমি একটা নতুনত্ব অবশ্যই চাই, একটা নতুন সিস্টেম অবশ্যই চাই, কিন্তু নতুন বন্দোবস্ত একটা ভারী শব্দ, বেশিরভাগ মানুষ বোঝে না আমার কাছে মনে হয়। এনিওয়ে, শব্দটা মূল ব্যাপার না। মূল কথাটা হচ্ছে যে আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকলে ডেফিনেটলি ভালো হতো। কিন্তু থাকলেই যে আমরা সব যা যা পারা উচিত সব পেরে ফেলতাম, ব্যাপারটা কিন্তু এত সহজ না। কারণ ওল্ড সিস্টেমের যারা আপনার ডিফেন্ডার এবং যারা এটা সুবিধাভোগী, বেনিফিশিয়ারি, তারা কিন্তু অত্যন্ত শক্তিশালী। তাদের হাতে টাকা আছে, তাদের হাতে ক্ষমতা আছে, তাদের হাতে অস্ত্র আছে। এই যে বিরাট বড় সামরিক বেসামরিক আমলাতন্ত্র, পলিটিশিয়ানরা তো এটা সামনের ফেস মাত্র, এর পেছনে তো আছে একটা বিশাল সামরিক বেসামরিক আমলাতন্ত্র, এবং এর পেছনে আরও সাংস্কৃতিক জগৎ, মিডিয়া জগৎ,
এবং এই পলিটিক্যাল ইকোনমিটাকে বজায় থাকলে যাদের সুবিধা হয় তারা দে আর এক্সট্রিমলি পাওয়ারফুল। 5 অগস্টের কারণে তারা ইনিশিয়ালি একটা ধাক্কা খেয়েছে, কিন্তু তারা খুব দ্রুত আবার নিজেদেরকে গুছিয়ে নিয়েছে এবং নিতে পারাটাই মানে তাদের জন্য সহজ, কারণ তারা তো পাওয়ারফুল জায়গাগুলোতে আছে। আর আমরা যারা আন্দোলন করেছি বা এখনও একটা পরিবর্তন চাচ্ছি, আমরা কিন্তু রাইজিং, আমরা কিন্তু ওই মানে প্রতিষ্ঠিত না, মানে খুব পাওয়ারফুল জায়গাগুলোর নিয়ন্ত্রণ কিন্তু আমাদের হাতে না। ছাত্রদের দিক থেকে মন্ত্রী হয়েছে, উপদেষ্টা হয়েছে, কিংবা কোনো একটা গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্ব পেয়েছে, কিন্তু ওখানকার যারা এক্সিস্টিং লোক ছিল তারা তো তাদেরকে ব্যর্থ করার জন্য এমন কিছু নাই যে করে নেই, ফলে তারা তো আসলে কাজ করতে পারে নাই। কিন্তু ধরেন তথ্য উপদেষ্টা, 2জন ছাত্র উপদেষ্টাই ওয়ান আফটার ওয়ান তথ্য উপদেষ্টা ছিল। কারণ আপনি যদি প্রশ্ন করেন যে মিডিয়ায় কী সংস্কার করলেন, উত্তর হচ্ছে 0। তাহলে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে দোষটা কার? দোষটা কি তাদের? আমি মনে করি দোষটা তাদের না। তাহলে আমরা কি এমন কোন ইনভিজিবল শক্তির বিরুদ্ধে ইনভিজিবল না, ইনভিজিবল না, এটা শক্তিটা অত্যন্ত ভিজিবল। নোন একটা এন্টিটির শক্তিটা অত্যন্ত ভিজিবল। সেটা হচ্ছে বাংলাদেশের বিশাল পরাক্রমশালী আমলাতন্ত্র, মিডিয়া ইন্ডাস্ট্রি, ডিপ স্টেট যাদেরকে বলা হয় তারা, এবং অফকোর্স পুরনো রাজনৈতিক দল, এই সবাই মিলে হচ্ছে আপনার এই সংস্কারগুলো হতে দেন। আপনি মিডিয়া দেখেন সেম আগের মতো, মানে আমি এটা মিডিয়া যদি একটা উদাহরণ দিই, এরকম সব জায়গায় উদাহরণ দেওয়া যাবে, সব কিছু একেবারে আগের মতো। মুখে মুখে জুলাই গণঅভ্যুত্থানের কথা তারা বলে, কারণ এটা এত ম্যাসিভ এবং এত তীব্র যেটাকে অস্বীকার করা সম্ভব না, কিন্তু আসলে তো সব আগের মতোই হচ্ছে। এবং এটা এই প্রশ্ন করা সহজ যে আপনারা পারলেন না কেন, কিন্তু কেন পারে নাই এটার উত্তর খোঁজাটা খুব কঠিন। এবং এটা নেপালের উদাহরণ অনেকে দেয়। নেপাল আর আমাদের বাস্তবতায় এত 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 পার্থক্য যে এটা খুব সহজ ছিল আমাদের জন্য। তাই বলে কখনো কিছু হবে না, দ্যাটস নট মাই পয়েন্ট। আমি বলছি এখান থেকে অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে, ভবিষ্যতে এই একই ভুল রিপিটেটিভলি যেন না হয় সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, গত 10 তারিখ আপনি একটা ফেসবুক পোস্টে রবীন্দ্রনাথের 2টা পংক্তি দিয়ে লিখেছেন, মানে আগে পংক্তিটা সুখ গেছে আছে সুখের ছলনা হৃদয়ে তোর, প্রেম গেছে শুধু আছে প্রাণপণ মিছে আদর। তো আপনাকে যদি কোট করি, রবীন্দ্রনাথের এই 2 বিখ্যাত পংক্তি দিয়ে ইন্টারিম সরকারের সাথে আমাদের সম্পর্ক ভালোভাবে ধরা যায়। ইন্টারিম আমাদের প্রাণপণ মিছে আদর করলেও তার প্রেম ছিল মূলত বিএনপির সাথে। অফকোর্স। কিন্তু আপনি যখন এই জিনিসটা বলছেন তখন আপনার এই জায়গাটাকে কতটুকু যৌক্তিক, যখন কিনা আপনাদেরই 2জন ছাত্র উপদেষ্টা ইন্টারিমের গভর্নমেন্টে ছিলেন এবং আপনারাই বাছাই করেছেন ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসেবে। সো সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা যখন এই কথাটা বলছেন যে আসলে মূল সম্পর্ক বা প্রেম বিএনপির সাথে, এটা কতটুকু আসলে 100%। এবং আরেকটু যদি আমি ক্রুড ওয়েতে বলতে চাই, তাহলে বিএনপির সাথে সরকারের ওই প্রেমটা ছিল বাধ্যতামূলক প্রেম, এক ধরনের এর মধ্যে একটা মানে ফোর্স ছিল আর কি, মানে তারা করতে বাধ্য হয়েছে অনেক ক্ষেত্রে, মানে এই প্রেমে সায় দিতে। ঠিক আছে, আমাদের প্রতি তাদের আবেগ ছিল, আমাদের প্রতি তাদের মানে সবার না, ডক্টর ইউনূসের এবং আরও অনেকের, তারা কৃতজ্ঞ ছিল, তারা আমাদের ব্যাপারে আবেগপ্রবণ ছিল, এখনও আছে অনেক ক্ষেত্রে। কিন্তু মানে আমার বক্তব্যটা মূল এটা হচ্ছে যে যে কথাগুলো আপনি বললেন, ডক্টর ইউনূসকে আপনারা এনেছেন, এটা ছিল আপনাদের সরকার, 2জন ছাত্র উপদেষ্টা ছিল, এইগুলোই কিন্তু সামনে আনা হয়। এটাই হচ্ছে সেই প্রাণপণ মিছে আদর আমার বক্তব্য অনুযায়ী, যে ইউনূসকে আপনারা এনেছেন। কিংবা তখন আপনাদের কাছে এই হোল্ডিং পাওয়ারটা ছিল না যে আপনারা চাইলেই অনেক কিছু করতে পারতেন? না, সেটাই আমি বলতেছি যে শুরুতে ছিল 5 অগস্টের পরে 15-20 দিন, অন্তত সর্বোচ্চ 1 মাস, তার মধ্যে আমরা যা করতে পারি নাই তা পরবর্তীতে আর করা সম্ভব ছিল। কিন্তু আমরা তো দেখলাম যে আপনাদেরই নেতৃবৃন্দ কেউ বলছেন যে 5 আগস্টের পরে 2-3 দিনের মধ্যেই কিছু একটা হয়ে গেছে ভেতরে, যেটার কারণে আসলে সম্ভব হয়নি। 5 তারিখের পরে 2-3 দিনের মধ্যে না, খোদ 5 তারিখে যা ঘটেছে এটাই গণঅভ্যুত্থানের একটা বিরাট কুসংগঠিত। এবং এই জায়গায় আমার প্রশ্নটা হচ্ছে, তাহলে আপনারা কি সেই ক্ষেত্রে এই ট্রান্সপারেন্সি বজায় রাখতে পেরেছেন, যাদের মানে জনগণের কাছে, যে ভেতরে কি হচ্ছে, কোনো ইঞ্জিনিয়ারিং হচ্ছে কিনা, বিভিন্ন পক্ষের শক্তিগুলো আসলে কিভাবে এখানে ফাংশন করছে, নেগোসিয়েশন করছে? আমি যদি একটু শেষ করি, যে যারা কিনা আপনাদের জন্য রাস্তায় নামলো, তারা আপনাদের সাথে আন্দোলন করলো এবং জীবন দিল, প্রাণ দিল, রক্ত দিল, যে কারণে এই জুলাই অভ্যুত্থান হলো, তো তাদের সাথে কি এই ব্যাপারগুলো নিয়ে স্বচ্ছতা আরো মানে বজায় রাখা উচিত ছিল কিনা, বা আপনাদের জায়গা থেকে আপনারা বুঝতে কোনো কিছু ভুল করেছেন কিনা? এই জায়গাটা একটা বিষয় হচ্ছে, এই অন্তর্বর্তী সরকারের যারা সামনের ফেস ছিল, উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা, বাইরে যারা ছিল, তারা কিন্তু সমাজে প্রত্যেকে অত্যন্ত রেপুটেড না, যার জায়গায়, ফলে সবাই একটা আস্থায় ছিল যে ওকে তারা ভালো করবে। কিন্তু ভেতরের মেকানিজমটা তো তখন বোঝা যায় নাই, বিশেষত ছাত্রদের এটা বোঝার কোনো কারণই ছিল না, কারণ তারা অজ্ঞতাটা অনেক বড় একটা সমস্যা মানে সিস্টেমের ব্যাপারে। হ্যাঁ, মানে এটা আমি তো এটা জানি না, আপনি তো এটা জানেন না, আমরা তো
অনেক অনভিজ্ঞ এবং এই সিস্টেমের ভেতরটা তো আমরা পুরোটা বুঝি নাই। আমরা এটারই ভেবেছি যে ওকে- advantage আমরা চেষ্টা ভেবেছিলাম বা সবাই ভেবেছিল যে অন্তর্বর্তী সরকারই হবে অল ইন অল, কিন্তু পরবর্তী দেখা গেছে সরকার কিন্তু মানে আওয়ামী লীগ আমলে যেটা ছিল, এটা আমি আমার বইও লিখেছি যে রাষ্ট্র সরকার প্রশাসন একাকার। যখন অন্তর্বর্তী সরকার আসছে তখন হচ্ছে আপনার সরকার রাষ্ট্র প্রশাসন আলাদা হয়ে গেছে। সরকার নতুন কিন্তু রাষ্ট্র প্রশাসন আগেরটাই। ফলে তারা কিন্তু এই সরকারকে ব্যর্থ, এই যে শত শত মাজারে হামলা, এত এত যেগুলোকে মব আক্রমণ বলা হলো, শত শত আন্দোলন রাস্তা নামলো, এগুলো কারা করেছে? আপনাকে মনে হয় এগুলো স্বতঃস্ফূর্ত? এগুলো স্বতঃস্ফূর্ত ছিল না, এবং এগুলো ভেতরের ইন্ধন কলকাঠি নাড়ানো ছাড়া হয়ও নাই। এখানেই আমার এটা হচ্ছে যে আপনার ক্রমশ যেটা হয়েছে, ডিপ স্টেট নিজে পাওয়ার টেক ওভার করবে না, তাদের অতীত অভিজ্ঞতা ভালো না, একটা পলিটিক্যাল পার্টিকে তারা সামনে রাখবে। মানে প্রক্সি হিসেবে ইউজ করবে। হ্যাঁ, এবং সেটাই তারা তারা দেখা যায় সার্বিক দিক থেকে এখন বিএনপি হচ্ছে তাদের সেই পার্টি। ফলে বিএনপি যে 5 তারিখের পর থেকে কন্টিনিউয়াসলি প্রত্যেকটা সংস্কারে বিরোধিতা করেছে, এটা এমনি এমনি না। সংস্কারের ব্যাপারে তারা কিন্তু ছলনার আশ্রয় নিয়েছে যে আমরা সংস্কারের পক্ষে, আসলে কিন্তু তারা একটা সংস্কারের পক্ষে না, তারা একটা সংস্কার চায় না, এটা তাদের সার্বিক আচরণে পরিষ্কার। সেটা সেই আলোচনায় যাচ্ছি না। কিন্তু আমি যদি আপনাকে প্রশ্ন করতে চাই, এই যে আমরা যখন আপনারা যখন বলছেন যে বিএনপি এই ক্ষেত্রে সংস্কারের কথা বলছে কিন্তু ভেতরে আসলে চাচ্ছে না, তো আপনারা যখন বারবার বলেছেন যে আমরা এই সংবিধান বাতিল করতে চাই, ছুঁড়ে ফেলতে চাই, আপনারা দাবিও করেছেন যে রাষ্ট্রপতিকে অপসারণ করতে হবে, কিন্তু সেই সংবিধানের আন্ডারে গিয়েই আপনারা শপথ নিচ্ছেন, মানে যারাই কিনা মানে আসন পেয়েছে, আবার সেই রাষ্ট্রপতির আন্ডারেই হচ্ছে শপথ নেওয়া হচ্ছে। সো এই যে কন্ট্রাডিকশনগুলো, সেগুলোর অবস্থান আপনাদের জায়গা থেকে আপনারা কিভাবে দেখেন? এই কন্ট্রাডিকশনগুলো সবগুলোর দায় ছাত্রদের না। এই অ্যারেঞ্জমেন্টের মধ্যে ছাত্ররা যদি তখন না ঢুকতো, তাহলে 5 তারিখের যতটুকু গণ অভ্যুত্থান ছিল 1.5 বছর, ততটুকু থাকতো না। এটা হচ্ছে এক। আর দ্বিতীয়ত হচ্ছে এটা একটা আনুষ্ঠানিকতা মাত্র ছিল, এই শপথ নেওয়াটা। এটাকে যেভাবে দেখানো হয়েছে যে আপনি শপথ নিয়েছেন পুরনো সংবিধানের অধীনে, সুতরাং আপনাকে তো সব আগের মতো করে করতে হবে, এটা একেবারেই কোনো যৌক্তিক আলোচনা না। আপনি একটা বিশেষ পরিস্থিতির মধ্যে ছিলেন, ওই শপথ নেওয়ার পরেও বাংলাদেশ উদাহরণ আছে অতীতে যে মার্শাল ল বা মার্শাল প্রোক্লেমেশন জারি করা হয়েছে একদিকে, কিন্তু পুরনো সংবিধানও রয়ে গেছে। তো সেটা কিভাবে সম্ভব হলো? এখন তাহলে আপনি পুরনো সংবিধান বাতিল না করলেও রেখে দিয়েও তো আপনি একটা প্রোক্লেমেশন জারি করতে পারতেন এবং সে অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে পারতেন, কিন্তু সেটা কিন্তু করতে দেওয়া হয়নি। ফলে কথাটা হলো যে আপনার ওই সংবিধানের ভেতরে থেকে না নিলে সবচেয়ে ভালো হতো আমার মতে, কিন্তু নিয়েছেন বলে আপনি পরে আর কিছু করতে পারবেন না, এবং সকল না করতে চাওয়ার পেছনে আপনি এটাকে হাজির করবেন আপনারা তো পুরনো সংবিধান অধীনে শপথ নিয়েছেন। কিন্তু এটা আমরা তো আসলে যৌক্তিক অবস্থা না। কনসিস্টেন্সি আশা করি, ধরেন যে আপনাদের জায়গা থেকে, যেমন আপনার বই অন্তর্বর্তী ভাবনাতে আপনি এভাবে মানে আপনাকে যদি কোট করি যে এই সংবিধানের অধীনে নির্বাচনে যাওয়া জাতির সাথে বেইমানি, তো ঠিক কোন বাধ্যবাধকতার কারণে এই বেইমানিটা করতে বাধ্য হলো এনসিপি? না, আমরা তো চেয়েছি মানে কি বলে গণপরিষদ নির্বাচন, মানে পুরনো সংবিধানের অধীনে নির্বাচন করা মানে হচ্ছে ওটার ভিতরে ঢুকে পড়া, এবং এটা তো একটা ফ্যাসিস্ট সংবিধান আমরা বলি। ফলে অ্যারেঞ্জমেন্টটা একই রকম থাকবে এখন যেমন দেখতে পাচ্ছি আমরা। কিন্তু যদি মানে রাজনীতিতে তো একটা আপনার একটা যেমন নীতিগত অবস্থান থাকবে, আবার কিছু কৌশলও করতে হয়। মানে এখন যদি আমরা নির্বাচনে অংশ না নিতাম, যে সংবিধান যদি পরিবর্তন না করেন রাখ পর্যন্ত আমরা কিছু করবো না, তাহলে আমরা জাস্ট হারিয়ে যেতাম। এবং সেটা কি দেশের জন্য ভালো হতো? আমি মনে করি ভালো হতো না। এই জন্য আমরা তো ওইখান থেকে সরি নাই। মানে সংবিধান পরিবর্তনের যে রাজনীতি, বাংলাদেশকে আরও গণতান্ত্রিক সংস্কারের যে রাজনীতি, এটা থেকে আমরা সরি না। এখন আমরা এই দাবি জানাচ্ছি, এখনও এটাকে কেন্দ্র করে আমাদের কর্মসূচি হচ্ছে, কিন্তু প্র্যাকটিক্যাল পলিটিক্সে তো আপনাকে অনেক সিদ্ধান্ত অনেক সময় নিতে হয়, সেটাই হয়েছে। আচ্ছা, এবার আসি আপনার নির্বাচন। আপনি তো নরসিংদীর 2 আসন থেকে নির্বাচন করেছেন, তার ফলাফল কেন্দ্রিক কিছু একটা প্রশ্নকে কেন্দ্র করে মানে কিছু বলতে চাই। তো সেই জায়গায় যদি আমরা বলি যে প্রথমত আপনি কি মনে করেন যে এখানে কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে বা এই টাইপের কিছু আসলে আপনার আসনে ঘটেছে? আপনার কি মনে আমার হয়? আসনে ইঞ্জিনিয়ারিং না, ঠিক সেরকম হয়েছে বলার মতো যথেষ্ট প্রমাণ আমার কাছে নাই। যেটা হয়েছে সেটা হলো যে ওই ভোট ভাগ হয়ে গেছে, আমাদের জোটের ভোট ভাগ হয়ে গেছে, এবং এটাই আমাদের হারার কারণ। না হলে এখানে আমরা জিতে আসতাম। কিন্তু মানে আমি যদি ফলাফলটা একটু মানে বিবেচনা করি, নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত ফলাফল, সেখানে আপনি ভোট পেয়েছেন 19,540, এবং আপনি আপনার যেই দাঁড়িপাল্লা মানে হচ্ছে জামাতের যে পক্ষ থেকে যিনি দাঁড়িয়েছেন তিনি পেয়েছেন 55,920, এবং যিনি জয়ী হয়েছেন বিএনপির তিনি পেয়েছেন 92,739। হুম। সো আমরা যদি
আপনার প্রাপ্ত ভোট প্লাস দাঁড়িপাল্লা যিনি দাঁড়িয়েছেন তার প্রাপ্ত ভোট একসাথে যোগ করি, তারপর কিন্তু বিএনপির কাছাকাছি যাচ্ছে না, মানে যিনি জয়ী হয়েছেন। তো সেই ক্ষেত্রে আপনার এই যে আপনি এবং পরবর্তীতে বলেছেন যে অনেকটা গাদ্দারি টাইপের একটা ব্যাপার বলেছেন জামাতের এই অবস্থানটাকে, তো এটা কতটুকু আসলে যায়? কারণ ঠিক তারপরেও তো জয়ী হওয়ার মতো অবস্থা তৈরি হয় না। না, এখানে গ্যাপ কত? দাড়িপাল্লা আর শাপলাকলি ভোট যোগ করলে ধানের শীষের সাথে গ্যাপ কত? 16,000-এর মতো। যদি একক মার্কা থাকতো জোটের ব্যালটে, তাহলে এই যে 16,000 গ্যাপ দেখছেন যেখানে ধানের শীষ জিতেছে 16,000 ভোটে, এটা উল্টো হতো রেজাল্টটা। ঠিক কিভাবে? কিভাবে আমি বলি, আমাদের অনেক ভোটার আমাদেরকে ভোট দেয় নাই, এবং সেটা আমাদেরকে তারা বলেছে যে আপনাদেরকে ভোট দেয়নি কারণ আপনাদের ভোট তো ভাগ হয়ে গেছে। তো না দিলে সে জামাতকে দিবে কেন? সে না, এটা বুঝতে হলে আপনাকে লোকাল পলিটিক্সটার ডাইনামিক্সটা খেয়াল করতে হবে। ধরেন অনেকগুলো কেন্দ্র ভিত্তিক, তো কোন কেন্দ্রে কে জিতেছে কে হেরেছে এটার উপর নির্ভর করে। ধরেন আপনি আসনে জিতেছেন কিন্তু ওই কেন্দ্রে হেরেছেন, ওই কেন্দ্রের উপর আজাব নেমে আসবে। ফলে মানুষজন যখন দেখছে যে আপনার জেতার সম্ভাবনা নাই, আপনাদের ভোটগুলো ভাগ হয়ে যাচ্ছে, তখন আমাদেরই ভোটাররা ভোট দিয়েছে ধানের শীষে। এবং মঈন খান সাহেবকে চূড়ান্ত অপছন্দ করে বিএনপির এরকম একটা বড় অংশ যারা আমাদেরকে ভোট দেওয়ার জন্য মুখিয়েছিল, আমাদেরকে বলেছে তারা কিন্তু পরবর্তীতে আবার ধানের শীষে ভোট দিয়েছে, বলেছে যে ভাই আপনারা তো জিতবেন না, পরে আমরা স্যারের চক্ষুশূলে পরিণত হব। এবং সাধারণ ভোটারদের ব্যাপারটা চিন্তা করেন, সাধারণ ভোটারদের যখন দেখেছে বাংলাদেশে এই আসন ভিত্তিক ভোটের একটা বাস্তবতা হচ্ছে কেউ নিজের ভোট পচাতে চায় না, কেউ নিজের ভোট নষ্ট করতে চায় না, যারা জিতবে তাকে ভোট দিতে চায়। তো যখন দেখছে যে এখানে ভোট ভাগাভাগি হয়ে যাচ্ছে, এরা জিতবে না, তখন আসলে মানুষ যারা এমনকি মঈন খান সাহেবকে ভালো পছন্দ করে না তারাও গিয়ে মঈন খান সাহেবকে ভোট দিয়েছে। মানে এটা অনেকটা হচ্ছে আতঙ্ক থেকে ভোট দেওয়া টাইপ কিছু, যে আমাদের আসলে আতঙ্ক, আমাদের প্রতি বিরক্তি, সবকিছু মিলিয়ে মানে আমি বললাম না যে আপনি এটা আপনার কাছে অবিশ্বাস্য মনে হবে যে আমাদের ভোটাররা আমাদেরকে ভোট দেয় না এবং সেটা আবার আমাদের কাছে এসে বলেছে। এটি হলো ভোটার সাইকোলজি। ভোটাররা শেষ মুহূর্তে কেন্দ্রে ঢোকার আগ মুহূর্তে ব্যালট হাতে পাওয়ার মুহূর্তেও সিদ্ধান্ত চিন্তা মানে করে পরিবর্তন করে। এটা আমি নিজে এবার এই মাঠের এক্সপিরিয়েন্স না থাকলে আমি বুঝতে পারতাম না। একটা কেন্দ্রের একটা বুথে গিয়ে যদি আপনার এজেন্ট না দেখে, আপনাকে ভোট দিতে যাওয়া ভোটারও আপনাকে ভোট না দিতে পারে। এইভাবেই ভোটিং হয়। ফলে এটা খুব ইম্পর্টেন্ট। মানে দেখা গেছে কি যে ধরেন আমি একটা উদাহরণ দিই, আমার প্রায় 600-র মতো এজেন্ট ছিল বিভিন্ন কেন্দ্রের বিভিন্ন বুথে। হয়তো একটা কোনো বুথে আমার কোনো পরিচিত ভোটার, অনেকের কাছে তো আমার নাম্বার আছে, সে হয়তো গিয়ে আমার এজেন্ট পায় নাই। আমার এজেন্ট হয়তো বাইরে গেছে, কিংবা হয়তো লাঞ্চ করতে গেছে, কিংবা হয়তো চলে গেছে। ধরেন কিছু একটা বিচ্ছিন্ন বুথে এরকম ঘটতেই পারে। ওইটা সে এসে আপত্তি জানাচ্ছে। এবং এটা ব্যাপারটা কি, আপনি ভোট দিয়ে বাইরে এসে যখন এই কথাটা একটু বিরক্তি সহকারে বলতেছেন, আরও 10টা মানুষ শুনছে না, তাদেরও সিদ্ধান্ত প্রভাবিত হচ্ছে। এইভাবে মানে অনেক ব্যাপার আছে আর কি। তো এই সব কিছু মিলিয়ে এখানে 100% যদি জোটের একক মার্কা থাকতো, এটা দাঁড়িপাল্লা হোক কিংবা শাপলাকলি হোক, এখানে ধানের শীষ জিততে পারতো না। এই আসলে অসম্ভব ব্যাপার। আচ্ছা, তো জামাতের সাথে এই যে দ্বন্দ্ব নিয়ে কথা হচ্ছে, তো সেটার ভিত্তিতে যদি জিজ্ঞেস করতে চাই যে জামাতের সাথে জোট করার যে ব্যাপারটা, সেটা কি আপনাদের ভুল সিদ্ধান্ত ছিল কিনা? আপনাদের আদর্শ মানে ব্যাপারটা কি অদূর ভবিষ্যতে এমন হতে পারে যে আপনাদের আদর্শ জামাতের আদর্শের সাথে বিলীন হয়ে যাচ্ছে? এবং পাশাপাশি এটা যদি আমরা দেখি যে এনসিপি থেকেও কিন্তু কয়েকজন, যেমন তাসনিম জারা সহ আরও অনেকেই হচ্ছে যে পদত্যাগ করেছেন আপনারা যখনই জামাতের সাথে জোট করলেন। তো আবার কেউ এটাও বলছেন যে জামাতের সাথে জোটে যদি না থাকতেন তাহলে যে 6টা আসন এনসিপি পেয়েছে সেটাও হয়তো বা পাওয়া তাদের পক্ষে সম্ভব হতো না। তো এই পুরো ব্যাপারটাকে কিভাবে দেখেন? এটা যেমন সত্য, একই সাথে এটাও সত্য, এনসিপি জামাতের সাথে জোট না থাকলে জামাতেরও আসন কমে যেত। কারণ মাঠের ভোটটা একেবারেই বাইনারি লজিকে হয়, ঠিক আছে? এবং আমার জামায়াতের জোটের পক্ষে যাওয়ার প্রধান যুক্তি ছিল যে ভোট 3 ভাগ করা যাবে না। দেখেন আমার হারের পেছনে কারণ কিন্তু যেই যুক্তিটা আমি ভোটের আগে দিয়েছি ওইটাই, যে ভোট 3 ভাগ হয়ে গেছে। যেখানে যেখানে ভোট 3 ভাগ হয়েছে সেখানে আমরা জিতি নাই। যেমন ঢাকা 9 তাসনিম জারা যে আসনে, ওখানেও কিন্তু তাসনিম জারা তৃতীয় হয়েছে, দ্বিতীয় হয়েছে জোটের প্রার্থী, আমাদের প্রার্থী, আর জিতে গেছে ধানের শীষ। এই যে 3 ভাগের ফলাফল ঢাকার সাথে আপনি অ্যানালাইসিস করেন, সেম যেখানে যেখানে 3 ভাগ হয়েছে ওখানে আমরা জিতি নাই। এবং জেতার কোনো কারণ ছিল না, কারণ পুরো ভোটের আয়োজনটা থাকে দ্বিপাক্ষিক। তো আমি ভোটের রাজনীতির স্বার্থে একটা খুবই প্র্যাকটিক্যাল পজিশন নিয়েছিলাম যে জামাতের সাথে গেলে আমরা জিততে পারবো, এবং আপনাকে মানুষ ভালোবাসে, আপনার প্রতি মানুষের আবেগ আছে, আর আপনাকে ভোট দেবে, দুটো সম্পূর্ণ দুই লজিক। হ্যাঁ, এখন আপনি যদি জিজ্ঞেস করেন যে 1 বছরের মধ্যে আপনার ওরকম শক্তি অর্জন করলেন না কেন যে আপনি এককভাবে নির্বাচন করে এই করবেন, এটা এত সহজ না। ধরেন এত দিনের প্রতিষ্ঠিত পার্টি, জাতীয় পার্টি, যারা গণ-অভ্যুত্থানের মধ্যে দিয়ে তাদের পতনের পরে 90-এর ঠিক ইমিডিয়েট পরে নির্বাচনে 35টা আসন পেয়েছিল,
সেই দলের আজকে আজকে অবস্থান দেখেন, ভোট 0.3% ভোট পেয়েছে। আচ্ছা, ইসলামী আন্দোলন বিরাট বড় পার্টি, অনেক বড় সংগঠন সারা দেশে, এবং তারা মানে প্রার্থীও দিয়েছে 250 প্লাস। তাদের দেখেন, নির্বাচন দেখেন। ফলে নির্বাচনটা এর মানে এই না যে তাদের সমর্থন কমে গেছে। বিষয়টা হচ্ছে যে পুরো ন্যাশনাল এনভায়রনমেন্টটা যেভাবে ধানের শীষ বনাম দাঁড়িপাল্লা হয়েছে, তো ভোটটা ওইভাবেই প্রভাবিত হয়েছে। ফলে যদি আমরা এককভাবে নির্বাচন করতাম, সারা দেশে 10-12% ভোট পেতাম নিঃসন্দেহে। মানে অনেকটাকে ইসলামী আন্দোলনের মতো অবস্থা হওয়ার 15% ভোটও পেতাম। ভোট পার্সেন্টেজ আমরা অনেক পেতাম, কিন্তু আসন কারণ এখন তো আমরা আসন। 30টা আসনে নির্বাচন করেছি এবং ভোট পেয়েছি 3.21%। 300 আসনে নির্বাচন করলে আমরা ভোট পেতাম 12-15%, বাট আসন আমার ধারণা 1-2টা পেতাম, কিংবা নাও পেতে পারতাম। এর কঠিন। ফলে ওইখান থেকে আমাদের এই সিদ্ধান্তটা। আর মাঠ পর্যায়ের আমার আসনে যেটা, এটা হচ্ছে মাঠ পর্যায়ের সমন্বয়হীনতা। আমি এটার জন্য জামায়াতকে দায়ী করি না। আমি দেখেছি তাদের কেন্দ্র আমার ব্যাপারে অত্যন্ত পজিটিভ। আমির সাহেব আমাকে আরেক আসনে ডেকে নিয়ে গিয়ে মানে প্রতীক দিয়েছেন। এটা কিন্তু তিনি আর কারো ক্ষেত্রে করেন নাই, সারা দেশে একমাত্র এক্সেপশন। ধরেন আমার জেলায় কিন্তু জামায়াতের কোনো বা জোটের কোনো বড় নির্বাচনী সমাবেশ ছিল না, এবং যেখানে যেখানে উনি গেছেন ওই জেলার প্রার্থীদের হাতে প্রতীক তুলে দিয়েছেন। একমাত্র ব্যতিক্রম আমি, যাকে পাশের জেলায় গাজীপুর জেলার সমাবেশে উনি আমার আরেকজনের মাধ্যমে বার্তা পাঠিয়ে আমাকে নিয়ে গিয়ে আমার হাতে প্রতীক তুলে দিয়েছেন, যেন এই বার্তাটা এই আসনে যায় যে একে জিতাতে হবে। কিন্তু মাঠ পর্যায়ের নেতাকর্মীরা সেটা বুঝতে পারে নাই। জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পালোয়ার সাহেব ইসিকে চিঠি লিখেছেন যে আমাদের, যেহেতু ওই আমার আসনের ভদ্রলোক মানে জামায়াতের যিনি প্রার্থী ছিলেন, তিনি একটা নাটক করেছেন, আপনি জানেন, যে তার মনোনয়নপত্র তিনি প্রত্যাহার করেননি। এটাই কিন্তু মূল সমস্যা। মনোনয়নপত্র প্রত্যাহার না করার কারণে পরের দিন রিটার্নিং অফিসার তাকে প্রতীক দিয়েছেন, আইন অনুযায়ী দিতে হবে। এখন এটার পরে কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে যে ওই আসনে ব্যালটে দাঁড়িপাল্লা রাখবেন না, আমাদের প্রার্থী হচ্ছে শাপলাকলি। কিন্তু নির্বাচন কমিশনের আইনে সেটা অ্যালাউ করে নাই, ফলে তারা রেখে দিয়েছে। এটাই হচ্ছে আমাদের হারার। ফলে আমার বক্তব্য হলো যে আমি জামায়াতের সেন্ট্রালকে এটার জন্য দায়ী করি না। এটা মাঠ পর্যায়ের সমন্বয়হীনতা এবং তাদের রক্ষণশীলতা, এবং মানে মাঠ পর্যায়ের রক্ষণশীলতা এবং কুপমণ্ডকতার কারণে এটা ঘটেছে, তারা বুঝতে পারে নাই। আর মাঠ পর্যায়ের আবার সবার দায়ী না, এটা আমি একটু ব্যাখ্যা করি, নাহলে ভুল বোঝাবুঝি থাকবে। মাঠ পর্যায়ের আবার সবাই দায়ী না, অনেকে কিন্তু আমার সাথে কাজ করার চেষ্টা করেছে, বাট যিনি প্রার্থী ছিলেন জামায়াতের, যার আমাকে ছেড়ে দেওয়ার কথা এবং আমাকে সহযোগিতা করার কথা, তিনি জেলার সদস্য সচিব হওয়ার কারণে সংগঠনের অনেক মানে জেলার পর্যায়ের কর্তৃত্ব তার হাতে ছিল, চেইন অফ কমান্ডটা তার উপর নির্ভরশীল ছিল। তিনি যখন স্যাবোটেজ করে গেছেন টানা, তখন অনেকের চেষ্টা সত্ত্বেও জিনিসটা ওয়ার্ক করে নাই। এটাই ঘটেছে আর কি। তো মানে যেই প্রশ্নটা এর সাথে আমি প্রাসঙ্গিকভাবে করেছিলাম যে ভবিষ্যতে আপনারা জামাতের সাথে এই রাজনীতির ভবিষ্যৎটাকে কিভাবে দেখেন, মানে তাদের আদর্শে যে বিলীন হয়ে যাওয়ার যে একটা হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ ভয়। প্রশ্ন। না, আমি মনে করি যে সেটা ঘটবে না। এটা ঘটবে না, তার কারণ হচ্ছে আপনি দেখবেন ওই যে জামুকা যে অধ্যাদেশটা সংসদে, যখন ওই জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল যে অধ্যাদেশ, এটার ক্ষেত্রে কিন্তু আমরা একটা ডিফারেন্ট পজিশন নিয়েছি, আমাদের স্বতন্ত্র পজিশন, এবং আমরা আমাদের সংগঠন গড়ে তোলার দিকে মনোযোগ দিয়েছি। একদিকে আমাদেরকে জোটের রাজনীতিটা কন্টিনিউ করতে হবে, আরেকদিকে নিজের রাজনীতি। আপনাকে তো কখনোই আপনার রাজনীতি করতে তো কোনো সমস্যা নাই, জোট তো আপনাকে বলে নাই যে তুমি জোটে আছো মানে তুমি তোমার রাজনীতি করবা না। আমরা আমাদের রাজনীতি এগিয়ে নেব, পাশাপাশি সংস্কার প্রশ্নে একটা অ্যালায়েন্সের দরকার আছে এখনো পর্যন্ত। কারণ বিএনপির যে সংস্কার বিরোধী অবস্থান, এটা তো কোনো একক দল, এটা যদি বিরোধী দলগুলো এক জায়গায় না আসে, তাহলে সরকারকে চাপ প্রয়োগ করাটা কঠিন। আচ্ছা আচ্ছা, একটু তাত্ত্বিক প্রশ্নে যাই। ধরেন আপনার বই থেকেই চিন্তার অর্কেস্ট্রা, তো সেই বইতে বইটা সম্পর্কে যদি কিছু প্রেক্ষাপট বলি, এই বইটা আমরা যতটুকু জানি যে রকমারিতে সাক্ষাৎকার ক্যাটাগরিতে বেস্ট সেলার হিসেবে আছে, এবং পাশাপাশি হচ্ছে এই বইটা নিয়ে নাহিদ ইসলাম উনি জুলাইয়ের পূর্বে উনি পাঠচক্র করেছিলেন, যেটা কিনা পরবর্তীতে ভাইরাল হয়েছে জুলাই পরবর্তী সময়। তো এই বইতে আপনি আদিত্য নিগমকে একটি প্রশ্ন করেছিলেন যে যেভাবে কার্ল মার্কস ভবিষ্যৎবাণী করেছিলেন যে সামন্ততন্ত্রের পরে হচ্ছে যে পুঁজিবাদের উত্থান হলো, পুঁজিবাদের পরে হচ্ছে যে ওনার ধারণা ছিল বা ওনার ভবিষ্যৎবাণী ছিল যে সমাজতন্ত্রের উত্থান ঘটবে, কিন্তু সেটা ঘটেনি। এবং সেটার ব্যাপারে আপনি হচ্ছে প্রথমা বন্দ্যোপাধ্যায়কে আপনি বলেছেন যে আপনার ভাষায় যদি কোট করি যে এটার কারণ হিসেবে আপনি উল্লেখ করেছেন রিভেঞ্জ নির্ভর বঞ্চনার বোধ। তো আপনি কি মনে করেন যে শুধুমাত্র এই একটাই কারণ এখানে জড়িত, নাকি এখানে মাল্টিপল রিজন থাকতে পারে, বা যদি থেকে থাকে সেগুলোকে আপনি কিভাবে দেখছেন? না, রিভেঞ্জ নির্ভর বঞ্চনার বোধ যেটা, এটা বোধহয় এই প্রশ্নে বলিনি। প্রথমার সাথে আমার ওটা নিয়ে আলাপ হচ্ছিল সম্ভবত এই যে এখনকার যে আইডেন্টিটি পলিটিক্স কিংবা কি বলে পপুলিজম, যেটাকে বলা হয় পপুলিজম, একটা নতুন তাত্ত্বিক ধারণা।
সেটার পেছনে এটা ক্রিয়াশীল আছে কিনা এটা ছিল প্রশ্ন আমার যতটুকু মনে পড়ে। আর কার্ল মার্কসে যেটা বললেন এটা আর এটা আমি কিন্তু আপনার বই থেকেই কোট হ্যাঁ করেছি। হ্যাঁ আই আন্ডারস্ট্যান্ড, আমি বলছি যে জি। কিন্তু হয়তো প্রেক্ষাপটটা একটু হচ্ছে আর কি, মানে একটু আমার যতটুকু মনে পড়ে। আর কার্ল মার্কসের যে এই প্রশ্নটা সম্ভবত সুদীপ্ত কবিরাজকে করা যতটুকু মনে পড়ে। এনিওয়ে প্রশ্ন যাকেই করা হোক, আপনার বিষয়টা যেটা হচ্ছে যে আপনার কার্ল মার্কস ভবিষ্যৎবাণী করেছেন এবং আসলে তো পলিটিক্স কিংবা সামাজিক বিজ্ঞান, এই রাজনীতি কিন্তু সামাজিক বিজ্ঞানের অন্তর্গত, সোশ্যাল সায়েন্স কিন্তু মানে অঙ্ক কিংবা পদার্থবিজ্ঞানের লজিকে চলে না যে আপনি বলবেন যে সূত্র মতো করে সব মিলতে থাকবে, বাট এরকম হয় না। অনেক আপস অ্যান্ড ডাউনস এবং অনেক এটাকে কি বলে যে তালাল আসাদ একটা উদাহরণ দিয়েছিলেন, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, মানে অনেক অনেক এবড়ো থেব্রো, মানে এটা খুব স্মুথ এবং এটার পরেই এটা হবে, এটার পরে এটা হবে, যেটা বামপন্থী প্রেডিক্টিভ বা প্রবাবিলিস্টিক টাইপ কিছু। আপনি প্রেডিকশন দেবেন, আপনার তো একটা রূপকল্প থাকতে হবে ডেফিনেটলি, আদারওয়াইজ পলিটিক্স হবে না। পলিটিক্স মানেই ইউ হ্যাভ সেট আ ড্রিম, আমি ওখানে যেতে চাই, কিন্তু আপনি ওখানে স্মুথলি যেতে চাই, যাওয়ার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। কিন্তু বামপন্থীদের যেটা সমস্যা, তারা নিজেদেরকে বস্তুবাদী বলে, তারা আসলে নিয়তিবাদী। নিয়তিবাদী কিভাবে জানেন? নিয়তিবাদী হচ্ছে তারা মনে করে এটা অবধারিত, এটার পরেই তো এটা আসবে, এটা তো আমরা আমরা চাই বা না চাই, তারা এরকম মনে করে। ব্যাপারটা এরকম একেবারেই সেরকম না। আপনি চাইলেও নাও ঘটতে পারে, আর ঘটছে না বলে আপনি যেটা চেয়েছেন সেটা ভুল, সেটাও না। মানে কথাটা হয়তো কঠিন হয়ে গেল, আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই। যে আপনি চাচ্ছেন যে আপনি একটা ভবিষ্যৎবাণী করলেন, মানে যখন আপনি চান যে ইকোনমিটা আমি এভাবে ট্রান্সফার করব, এই যে এই বাংলাদেশের উদাহরণ দিয়ে বুঝাই যে গণঅভ্যুত্থানের পরে আমাদের পলিটিক্যাল ট্রান্সফরমেশনটা এরকম হওয়া দরকার, আমাদের একটা গণতান্ত্রিক সংবিধান দরকার, রাষ্ট্র সংস্কার দরকার, ইত্যাদি ইত্যাদি। তো এই আপনার এই চাওয়াটা কি ভুল? আকাঙ্ক্ষাটা কি ভুল? ডেফিনেটলি না। কিন্তু এটা হলো না কেন বা হচ্ছে না কেন? এত এত পদে পদে বাধা কেন? কারণ আপনি কি চান সেটা যারা এটাকে থামাতে চায় তারা তো বুঝে ফেলেছে, তারা নিজেদেরকে মানে সতর্ক করে ফেলেছে, তারা নিজেদেরকে প্রস্তুত করেছে এটাকে ঠেকিয়ে দেব। ফলে আপনি চাইলেও সেখানে যেতে পারছেন না। এর মানে আপনার চাওয়াটা ভুল তা না, আপনাকে আপনার চেষ্টা করতে হবে। এখন ধরেন ব্যাংকের একটা উদাহরণ দিই, এরকম আছে যে ধরেন আপনি ভবিষ্যৎবাণী করলেন যে এই অর্থনীতি কলাপস করতে যাচ্ছে। আপনার ভবিষ্যৎবাণীটা যে ভুল ব্যাপারটা কিন্তু তা না। আপনি অনেকগুলো এলিমেন্টস, অনেকগুলো আলামত, অনেকগুলো জিনিস থেকে আপনি এই সিদ্ধান্তে এসেছেন যে অর্থনীতিটা কলাপস করতে যাচ্ছে। এই আপনার এই ভবিষ্যৎবাণী হয়তো যারা এই কলাপস করার জন্য দায়ী, তারা আগে থেকেই রিড করে এমন কতগুলো প্রতিরোধমূলক ব্যবস্থা নিল যে কলাপস পর্যন্ত না যাক, আমরা একটা ঠেকা দিয়ে একটা কিছু করলাম। একইভাবে আপনি বললেন যে এই ব্যাংকটা ধসে পড়তে যাচ্ছে, আপনার ভবিষ্যৎবাণী সত্যও হতে পারে। হয়তো দেখা যাবে যে আপনি একটা কমপ্লিটলি ভুল একটা অনুমান করেছেন, মিথ্যা একটা কথা ছড়িয়েছেন, কিন্তু মানুষ আতঙ্কিত হয়ে আপনার গিয়ে এই ব্যাংকের সব টাকা তোলা শুরু করেছে এবং ব্যাংকটা আসলেই কোনো কারণ ছাড়াই কলাপস করলো। এই যে তেলের যে ব্যাপারটা দেখতে পাচ্ছেন, শুধু সরকারের একটা কথায়, একটা ভুল কথার কারণে কিন্তু আজকের এই অবস্থা যে তেলের ক্রাইসিস। পরবর্তীতে তারা 100 বার বলেছে যে তেলের কোনো ক্রাইসিস নাই, কিন্তু লাভ হয়নি। ফলে আমার কথাটা হচ্ছে যে আপনার এটার পরে এটা আসবে, এটার পরে এটা আসবে, এটা সামাজিক বিজ্ঞানের ক্ষেত্রে বলা যায় না। তো কার্ল মার্কস আসলে পলিটিক্সকে, অর্থনীতিকে একটা একটা সূত্রের মতো করে দেখতে চেয়েছেন, পদার্থবিজ্ঞানের মতো। ওই যে প্রাকৃতিক যে আপনার নিত্যতার সূত্র থাকে পদার্থবিজ্ঞানে, যে এটার পরে এটা হয়, এটার পরে এটা হয়ে যায়। আসলে পলিটিক্স এভাবে কাজ করে না, এভাবে কাজ করে না। এবং এভাবে যে কাজ করে না সেটা থেকে আমরা দেখতে পেলাম যে আসলে যেখানে সমাজতন্ত্রের মানে উত্থান না হয়ে বরং পুঁজিবাদ সেখানে উত্থান ঘটলো হচ্ছে যে পপুলিস্টদের এবং ডানপন্থার। এক্স্যাক্টলি। এবং বাংলাদেশের ক্ষেত্রেও যখন হাসিনা পালিয়ে গেল তখন কিন্তু পার্শ্ববর্তী দেশ থেকেও কিন্তু এই জিনিসটা প্রোপাগান্ডা আকারে হোক বা বিভিন্নভাবে হোক তারা বলার চেষ্টা করছে যে আমাদের দেশে ডানপন্থার উত্থান ঘটছে। সো আমার প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশে ডানপন্থার উত্থান ঘটছে বা ডানপন্থার উত্থান বা ডানপন্থাকে আপনি ঠিক কোন নজরে দেখেন? এ ব্যাপারে আপনার অনেক ক্রিটিক্যাল আলোচনা মাঝে মধ্যে শোনা যায়। মানে ওনারা যেটা বলার চেষ্টা করেন আমি সেটার সাথে একমত হই না, কিন্তু সারা পৃথিবীতে একটা পপুলিজমের তো আমরা উত্থান দেখতে পাচ্ছি এখন। এবং আনফর্চুনেটলি ওই যে যারা কারা ধরেন একটা পপুলিস্ট পলিটিক্স, মোদি কিংবা এই ধরনের যে ফেনোমেননগুলো, এটার যে একটা ব্যাপক গণজোয়ার আমরা দেখতে পাই, এটার পেছনে মানুষ, এই মানুষগুলো কেন বামপন্থীদের কাছে যাচ্ছে না? কারণ বামপন্থীদের তো সমাজের গরিব মানুষ, মজলুম মানুষদের নিয়ে কাজ করার কথা, তারা কেন এই ডানপন্থী রাজনীতির প্রতি আকৃষ্ট হচ্ছে? এই প্রশ্নটা আমাদের দেশের বামপন্থীরা খুব নিবিড়ভাবে বা আন্তরিকভাবে খুঁজতে যায় নাই, না খুঁজে তারা মানুষকে দোষ দিয়েছে যে মানুষ ডানপন্থী হয়ে গেছে, মানুষ খারাপ, মানুষ ভালো পলিটিক্স বুঝে না। মানে ওনারা একটা দেবতা কিংবা অবতারের মতো অনেক ভালো কিছু নিয়ে বসে আছেন, কিন্তু সেই দোকানে মানুষজন যাচ্ছে না, মানুষের দোষ, মানুষ খারাপ।
এই দোষারোপটাকে আমি পছন্দ করি না, এই কারণে আমি তাদেরকে সমালোচনা করি। তারা যখন সব কিছুতে মৌলবাদ খোঁজে, আমি তাদেরকে বলি যে আপনারা কেন মানুষকে টানতে পারলেন না, বা এমনকি ইন্ডিয়াতেও বামপন্থীরা কেন মানুষকে টানতে পারছেন না, কেন ওই ডানপন্থীরা টানতে পারছে, এটার কোনো উত্তর কিন্তু তারা দিতে পারে না। তারা একটা সরল কথা বলে যে ধর্ম, তারা যদি ধর্ম নিয়ে রাজনীতি করে কাজেই তারা মানুষকে টানতে পারে। তো আপনি যে, এবং তারা ধর্মটা যে মানুষজন এদের হাতে তুলে দিল, এটার কারণ কি? এটার কারণ হচ্ছে আপনি আধুনিক, সেকুলার, প্রোগ্রেসিভ নিজেকে দাবি করতে গিয়ে আপনি ধর্মকে অবমূল্যায়ন করেছেন। মানুষ দেখেছে যে সে তো আমার ধর্মকে রেসপেক্ট করে না। আপনি যদি তার ধর্মকে, মানুষ কেন মাওলানা ভাসানীর পিছনে দৌড়ে যেত? মাওলানা ভাসানী তো ডানপন্থী রাজনীতি করতেন না, কিন্তু তার একটা ধর্মীয় ইয়ে ছিল, কি বলে, ধর্মের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন, এবং তার পুরো রাজনীতির মধ্যে ধর্মীয় ফিলসফিটা তো ছিল, খুব ইনবিল্ট ছিল। মানুষ তো সেটা পছন্দ করেছে, মানুষ তাকে পীরও মনে করেছে। এখন বামপন্থীদের সমস্যা কি? এই যে পিরালি, এইসব ব্যাপারগুলোকে তারা কুসংস্কার মনে করে। তা ভাই, আপনি যাদের নিয়ে রাজনীতি করতে চান তাদের কুসংস্কারকে আপনি আমলে নেবেন না, মানে কোট আনকোট কুসংস্কার, তাহলে আপনি তার জন্য কিছু করতে পারবেন না যদি আপনি তার এই কুসংস্কারটাকে আমলে না নেন। তো মাওলানা ভাসানী কি করতেন? ওই যে একটা পানি নিয়ে গেলে হুজুর পানি পড়া দেন, তো মানুষকে সে কিন্তু দূর দূর করে তাড়িয়ে দিত না যে আরে কি তোমরা একটু কুসংস্কারের মধ্যে আছে, সব পানি পড়া কিছু হয় নাকি। উনি ফু দিত, ফু দিয়ে বলতো কিন্তু ওষুধও খাইতে হবে। এই যে মানুষকে, আপনি যদি মানুষের জন্য কাজ করতে চান আপনাকে মানুষকে বুঝতে হবে। আমাদের মানুষের সাইকোলজিটা বুঝে ডেফিনেটলি কাজ করতে তার হবে। তার অনুভূতির ব্যাপারে আপনাকে রেসপেক্টফুল হতে হবে। এটা না হয়ে আপনি যদি তাকে গালি দেন, আরে মানুষ কত ওই যে 12 আনাই মিছা 16 আনাই মিছা টাইপের একটা বা তাকে যদি আপনি ইন্টেলেকচুয়ালি ডাম্ব হিসেবে ট্রিট করেন, গ্রাম হিসেবে ট্রিট করেন যে সে কিছু বুঝে না, আর আপনি একটা জায়গায় আছেন, মানুষ আছে এখানে, আপনার চিন্তাটা হচ্ছে যে মানুষকে এখানে আসতে হবে। ওয়ারেজ আপনি যদি মানুষকে পরিবর্তন করতে চান আপনাকে মানুষের কাছে আসতে হবে এবং তাকে নিয়ে যেতে হবে। কিন্তু আমাদের যারা সমাজ সংস্কারক, আপনি দেখবেন যারা পৃথিবীতে যারা সমাজ সংস্কারক, বিশেষ করে আমাদের অঞ্চলে, তাদের কিন্তু, আপনি তো ঠিকই, আপনি কেন সমাজ সংস্কারক হয়েছেন? আপনি হইতে পারছেন বিকজ আপনি একটা জায়গায় পড়াশোনা, বোঝাপড়া, নানা কারণে বা সামাজিক পারিবারিক প্রিভিলেজের কারণে আপনি উপরে উঠছেন, কিন্তু আপনার ওইটা থেকে নিচে নেমে মানুষকে নিয়ে আসতে হবে। আপনি যদি ব্যক্তিগতভাবে একা একা একটা বিরাট বিদ্যে বোঝায় বাবু মশাই হয়ে বসে থাকেন, সেটা নিয়ে আমার কোনো নির্দিষ্ট একটা বাবলের মধ্যে আপত্তি অনাপত্তি কিছুই নেই। আপনি আমার কথা বুঝতে পারছেন? আপনি জি। যদি ব্যক্তিগতভাবে অনেক পড়াশোনা করা একজন কোনো ব্যক্তি হন এবং মানুষকে আপনার পছন্দ হয় না, আমার কোনো আপত্তি নাই ব্যক্তি হিসেবে, কিন্তু আপনি যদি সমাজ সংস্কার, রাজনীতি সংস্কার করতে চান, মানুষকে চেঞ্জ করতে চান, অবশ্যই আপনাকে মানুষের কাছে আসতে হবে। ডেফিনেটলি। আচ্ছা, একটু আগে আপনি নেপাল এবং বাংলাদেশের যেই জেনজিদের মাধ্যমে যে রেভলিউশনটা বা গণঅভ্যুত্থান আমরা যেটাই বলি, সেটা নিয়ে একটা তুলনা বা হচ্ছে সফল ব্যর্থতা, এটা নিয়ে একটা কথাবার্তা হচ্ছিল। সো সেই জায়গায় আমরা দেখতে পেলাম যে হচ্ছে নেপালের ক্ষেত্রে যারা কিনা পরিচিত মুখ ছিল এই আন্দোলনের ক্ষেত্রে, তারা কিন্তু ক্ষমতা পর্যন্ত যেতে পেরেছে, এবং আমাদের এখানে মাত্র আমরা 6টা আসনে গিয়ে আটকে গেছি, মানে আপনারা 6টা আসনে গিয়ে আটকে গেছেন। তো এই সফলতা এবং ব্যর্থতা নিয়ে আপনার হচ্ছে যে বিবিসিতে একটা রিপোর্ট সম্প্রতি প্রকাশ পেয়েছে, এবং সেখানে তারা বেশ কিছু তুলনামূলক পার্থক্য দেখানোর চেষ্টা করেছে। সো এই যে আমাদের ক্ষেত্রে এই যে আন্দোলনের যে ব্যাপারটা, সেটাকে আপনি কি মনে করেন যে নেপাল যতটুকু সফল হয়েছে আমরা ততটুকু সফল হতে পারিনি, এবং যদি এটাকে ব্যর্থতা হিসেবে দেখেন এটার পেছনে মৌলিক কারণগুলো কি? আমি কয়েকটা জিনিস বলি, আপনি আমাকে একটু বলতে দেবেন, ঠিক আছে? বিষয়টা হচ্ছে এই তুলনাটা যে করে, এটা হচ্ছে দুটা দেশের সামাজিক রাজনৈতিক বাস্তবতা সম্পর্কে আনঅ্যাওয়্যার থেকে করে। এটা যদি বিবিসি করে তাহলে বিবিসি ওই দোষে দুষ্ট। নেপাল এবং বাংলাদেশ কমপ্লিটলি আলাদা। কিভাবে আলাদা? নেপালে কিন্তু বাংলাদেশের মতো এত তীব্র গণ অভ্যুত্থান হয় নাই, ওটা একটা গণ আন্দোলন ছিল, গণ অভ্যুত্থান ইন আ সেন্স, কিন্তু এত বড় একটা অবৈধ ফ্যাসিস্ট রেজিম, যাকে কিনা আবার পার্শ্ববর্তী একটা দেশ এখানে টিকিয়ে রাখতে চাচ্ছে, তার বিরুদ্ধে আন্দোলন ছিল, এবং সেখানে 1400 থেকে 2000 মানুষকে তারা নিহত করে নাই, সব মিলে 70-80 জনের মতো গেছে। এটা গেল এই দুটো আন্দোলনের মানে মাত্রাগত একটা তারতম্য আছে, যেটা না আমলে না নিলে আমরা ঘটনাটার মধ্যে ঢুকতে পারবো না। দ্বিতীয় বিষয় হচ্ছে নেপালের জেনজিরা তো গণ অভ্যুত্থানের পরে কোনো নতুন দল করে ক্ষমতায় যায় নাই। এই কথাটা যারা বলে তারা তো সামান্য যেটা আপনি ওয়ান গুগল সার্চে যে সত্যটা আবিষ্কার করতে পারেন সেটা থেকেই তারা দূরে। তারা কি এই যে যারা ক্ষমতায় গেল, তারা কি নতুন দল খুলে, এনসিপির মতো একটা নতুন দল খুলে সেই দলকে ক্ষমতা নিয়ে গেছে? নো। তারা যে দলটা ক্ষমতায় গেছে তারা 2022 সালে নেপালে 10% ভোট পেয়েছে। এই জেনজিরা বরং আমাদের ভাষায় পুরনো বন্দোবস্তের দলে গেছে, ওখানে গিয়ে এখন নতুন বন্দোবস্ত প্র্যাকটিস করার চেষ্টা করছে। কারণ যে দলে তারা গেছে তারা কিন্তু 10% ভোট পেয়েছে 2022 সালে। এবং এই যে বালেন্দ্র, উনিও কিন্তু মেয়রাল ইলেকশন করেছেন আগে, গণঅভ্যুত্থানের আগে। এগুলো খেয়াল রাখতে হবে। তার মানে একেবারেই ফ্রেশ নিউ হয়ে উনি এটা করেছেন, ব্যাপারটা কিন্তু তা না। দ্বিতীয় কথা হচ্ছে এই যে নেপাল পারলো আমরা পারলাম না, এই কান্নাকাটি, তো নেপালে যে আপনার একটা মিক্সড ইলেকট্রাল সিস্টেম, আমাদের এখানে যখন আমরা বললাম যে আসেন পিআর করি, মানে ইলেকট্রাল সিস্টেমে
মানে ভোটের অনুপাতে আপনার আসন ডিস্ট্রিবিউট করা হবে, সেটার ব্যাপারে তো কেউ একমত হলো না। তখন বললো যে এটার পেছনে পাকিস্তানের ষড়যন্ত্র আছে। নেপালে যে নিম্নকক্ষের যে আসন, তার 60% হচ্ছে এই যে আমাদের মতো কনস্টিটিউয়েন্সি বেসড ইলেকশন, আর 40% হচ্ছে ভোটের অনুপাতে। তো এখন বাংলাদেশে যদি ধরেন আপনার ভোটের অনুপাতে ইলেকশন থাকতো, এনসিপি যদি 15% ভোট পেত 300 আসনে নির্বাচন করে, তাহলে এনসিপির সিট কয়টা হতো? 45টা। আপনি তাহলে সেই ব্যবস্থায় আসেন, তারপর বলেন, তারপর যদি এনসিপি সেখানে ফেল করে তখন আপনি এনসিপিকে দায় দেন। ফলে এই তুলনাগুলো হচ্ছে না কিন্তু। আর দ্বিতীয় কথা হচ্ছে, নেপালে ইলেকশনটা কিন্তু গণ অভ্যুত্থানের বিজয়ী শক্তিগুলোর মধ্যে হয় নাই, বিজয়ী শক্তি বনাম পরাজিত শক্তির মধ্যে হয়েছে। ফলে জনগণের ভোটটা খুব সহজভাবেই, যারা সদ্য মানুষকে কষ্ট দিয়েছে তাদের কাছে কিন্তু যাবে না। এবং মনে রাখতে হবে যে যারা হারলো তারা কিন্তু নির্বাচিত ছিল, মানে একটা নির্বাচিত সরকারের বিরুদ্ধে ওখানে আন্দোলন হয়েছে, মানে আমাদের মতো অবৈধ সরকারের বিরুদ্ধে না। ফলে স্বাভাবিকভাবেই অনেকে এটা দেখিয়ে বলে না যে নেপালে যারা পরাজিত হয়েছে তাদেরকে ইলেকশন করতে দেওয়া হয়েছে, বাংলাদেশে আপনারা আওয়ামী লীগকে দিলেন না। আওয়ামী লীগ একটা অবৈধ ফ্যাসিস্ট রেজিম ছিল, আর তারা তো সেটা ছিল না, তারা নির্বাচিত হয়ে এসেছিল। এবং বাংলাদেশে নির্বাচন হয়েছে কিন্তু সমস্ত, দেখেন বিএনপিও বলেছে যে নেপালে বিজয়ী শক্তি জিতছে, বাংলাদেশে জিততে পারলো না। তো বিএনপি নিজেকে কিন্তু বিজয়ী শক্তি মনে করে না, অথচ সেও কিন্তু গণ অভ্যুত্থানের বিজয়ী শক্তি। মানে বাংলাদেশে পুরো নির্বাচনটা হয়েছে তো গণ অভ্যুত্থানের বিজয়ী শক্তিগুলোর মধ্যে, ওই জাতীয় পার্টির অংশটুকু বাদ দিলে। এখানে এমন কোনো জাতীয় পার্টি বাদ দিলে বাকি যারা নির্বাচনে অংশ নিল কাউকে বলতে পারবেন যে আসলে গণ অভ্যুত্থানের শক্তি না? ফলে এখানকার নির্বাচনটা হয়েছে, শর্তটা তো আলাদা, ওখানকার নির্বাচনের শর্ত আলাদা। অন টপ অফ দ্যাট নেপাল কিন্তু গণপরিষদের জার্নিটা ফেস করেছে। তাদের সংকটটা কিন্তু সাংবিধানিক সংকট না, ব্যবস্থা পরিবর্তনের সংকট না, তাদের সংকট হচ্ছে দুর্নীতি, স্বজনপ্রীতি ইত্যাদি, নেপো কিডসদের বিলাসিতা। নেপাল 2008 সালে গণপরিষদ গঠন করেছে, 2013 সাল পর্যন্ত তারা ব্যর্থ হয়েছে, গণপরিষদ ডিজলভ করে দিতে বাধ্য হয়েছে। খেয়াল করেন, আমাদের দেশে গণপরিষদ আমরা করলাম না, মানে আপনাকে এই পেইনফুল জার্নিটার মধ্যে টুমোরে যাইতে হবে। তারা 2008 থেকে 13 সাল পর্যন্ত ফেল করার পরে নেপাল দেশটা কি বঙ্গোপসাগরে বিলীয়মান হয়ে গেছে? না, তারা আবার কি করেছে, তারা আবার গণপরিষদ বসিয়েছে এবং 2015 সালে একটা সংবিধান পেয়েছে। তার মানে একটা রাজতন্ত্র থেকে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় তারা গেছে, সেই গণতান্ত্রিক ব্যবস্থায় একটা নির্বাচিত সরকার দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে, সেটার বিরুদ্ধে আন্দোলন। কনটেক্সট ইজ টোটালি ডিফারেন্ট। আর আমাদের এখানে 53 বছর ধরে এমন একটা সংবিধান আপনার উপর চাপিয়ে দেওয়া আছে যেটা আসলে একটা সংসদীয় স্বৈরতন্ত্র কায়েম করেছে, কিংবা একটা একনায়কতন্ত্র কায়েম করেছে। আপনাকে সরকার পতনের পাশাপাশি, নেপালের কনটেক্সটটা খুব সিম্পল ছিল যে একটা সরকার পতন হয়েছে, একটা নির্বাচন হবে, নতুন একটা সরকার আসছে। আমাদের এখানে সরকার পতনের পাশাপাশি আপনার সংস্কারের দাবিও জানাতে হয়েছে, ব্যবস্থা পরিবর্তনের কথা বলতে হয়েছে। দুটো কিন্তু দুই রকম। ফলে এই যে সার্বিক কনটেক্সটটা আমলে না নিয়ে যারা নেপাল পারলো তোমরা পারলা না বলে, আমি মনে করি তাদের নেপাল নিয়ে কোনো আগ্রহ নাই, তাদের আগ্রহ হচ্ছে এনসিপিকে ঘায়াল করা, মানে তাদের টার্গেট হচ্ছে ওইটা। আচ্ছা, এই যে সংস্কার বিষয়ে আপনি বলছেন, বিএনপির এই সংস্কার কেন্দ্রিক যে মনোভাব, সেটাকে সমালোচনা করে আপনাকে যদি কোট করি, আপনি বলেছেন আওয়ামী লীগ হচ্ছে সফল বিএনপি এবং বিএনপি হচ্ছে ব্যর্থ আওয়ামী লীগ। হ্যাঁ, এটা আমি বলেছি। তো এখন কথা হচ্ছে যে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি হচ্ছে সংবাদ সম্মেলনের মাধ্যমেও বলেছেন যে বিভিন্ন যে শক্তি আছে তাদের সাথে আলোচনার মাধ্যমে এই ক্ষেত্রে অনেক সংশোধন আনা হবে। মানে এখনো তারা কিন্তু সম্পূর্ণ চাপিয়ে দিচ্ছে, ব্যাপারটা তা না। এখানে সংশোধন বা অন্য অনেক বিষয় আনার বা হচ্ছে আলোচনার একটা সুযোগ রয়েছে। তো সেই জায়গা থেকে মানে মাত্র তো 2 মাস হলো নতুন সরকার গঠিত হওয়ার পরে, তো সবাই তো নতুন সরকার এবং তাদেরকে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে খুব স্বাভাবিকভাবে। তো এই ক্ষেত্রে কি তাদেরকে গ্রেস পিরিয়ড দেওয়ার যে একটা ব্যাপার, সেটা কি এখানে আসে না? আপনি এখনই যদি মানুষকে আপনারা বলেন যে রাস্তায় নেমে আসতে, আন্দোলন করতে, তাহলে এই 2 মাসের মধ্যে যদি এই অবস্থা তৈরি হয় এবং আপনারা যদি এইভাবে মানুষকে ডাকেন রাস্তায়, তাহলে এই গ্রেস পিরিয়ডটা দেওয়া মানে উচিত কিনা আপনাদের জায়গা থেকে মনে হয় কিনা? মানে কেউ যদি দিতে চায় আমার খুব আপত্তি নাই, কিন্তু আমি যেটা বুঝি সেটা হচ্ছে বিএনপি সংস্কারগুলো করবে না। এবং গ্রেস পিরিয়ড বা 2 মাস সবই ঠিক আছে, কিন্তু বিএনপি সংস্কার করছে না, তারা বলছে পরে আলোচনা করে করব। এটা তো তাদের বাইরের কথা। ভেতরে তারা অধ্যাদেশগুলো বাতিল করে, অধ্যাদেশ জুলাই সনদ আর গণভোট তো আলাদা, অধ্যাদেশগুলো দিয়ে তো শুরু হয়েছে তাদের রাজনীতি। 133টা অধ্যাদেশের মধ্যে যে গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো তারা বাতিল করে দিয়েছে, ওগুলো বাতিল করে দিলে বাকি অধ্যাদেশগুলো পাশ করা কিছু যায় আসে না, মূল অধ্যাদেশগুলোই তারা বাতিল করে দিয়েছে। এখন ওখানে তারা বাতিল করার ক্ষেত্রে কি আপত্তি প্রকাশ করেছে লিখিত, এটাই হচ্ছে মূল জায়গা। পরে যখন আপনি করবেন, আপনি কি আপনার ওই আপত্তি থেকে সরে আসবেন? সরে আসবেন না,
ঠিক আছে, ওখানে তারা বলেছে গুম কমিশনের ব্যাপারে যে এইটা করলে আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে তদন্ত করতে পারবেন না, মানবাধিকার কমিশন আমাদের অনুমতি নিতে হবে। তো ধরেন পরবর্তীতে তারা একটা গুম নিয়ে একটা আইন করলো কিংবা মানবাধিকার নিয়ে একটা আইন করলো, তারা কি এই পজিশন থেকে সরে আসবে? সরে আসবে না। দুদকের ক্ষেত্রে তাদের পজিশন হচ্ছে যে সরকারি কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে যদি কোনো তদন্ত করেন আমাদের অনুমতি নিতে হবে আগে, আমাদের অনুমতি ছাড়া তদন্ত বা ব্যবস্থা নেওয়া যাবে না। কারণ তারা যদি একটা দুদকের আইন করেও আপনার কি মনে হয় যে তারা এই পজিশন থেকে সরে আসবে? এটা তাদের জেনুইন পজিশন। তারা বলছে যে বিচার বিভাগকে এত স্বাধীনতা দেওয়া যাবে না। তাহলে পরবর্তীতে যদি তারা সুপ্রিম কোর্ট সচিবালয় করেও, যেটা তারা এখন করলো না, তাহলে কি তারা ওই পজিশন থেকে সরে আসেন রীতিমতো নতুন একটা খুব গণতান্ত্রিক পজিশন নেবে বা উদার পজিশন নেবে? নেবে না। ওই আপত্তিগুলো কিন্তু থেকে যাবে। এটাই হচ্ছে কনসার্ন। এবং এই কারণে আমি বলছি যে 2 মাস আর 2 বছর ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে আপনি ওইগুলা মানে অলরেডি তারা যে করলেও তাদের দৃষ্টিভঙ্গিটা তো আপনি বুঝতে পারছেন। হ্যাঁ, ধরেন কথার কথা যে আপনি আমাকে বললেন যে আপনি সিগারেট খাবেন না, আমি বললাম যে আমি পরে খাবো। তো পরে হলে তো আমি খাবোই। তো আমি তো এমন না যে সিগারেট খাওয়াটা, আপনার যে আপত্তিটা সিগারেট খায়েন না, আমরা চাচ্ছি কি যে ইনস্টিটিউশনগুলো স্বাধীন হোক। আপনার পজিশন হচ্ছে, মানে আমার পজিশন হলো ইনস্টিটিউশন আমি স্বাধীন করবো না। তাহলে পরবর্তীতে যখন আমি এগুলো নিয়ে কাজ করবো আমার তো এই অবস্থানটাই থাকবে। ফলে এইখান থেকে বোঝা যায় যে মানে এখান থেকে বোঝা যায় না, আমি 100% কনফার্ম যে বিএনপি সংস্কার করবে না। এখন দেখেন একটা উদাহরণ দিই, যে আইএমএফ এর বসন্ত বৈঠক হচ্ছে, মানে শেষ। আমাদের অর্থমন্ত্রীর নেতৃত্বে 14 সদস্যের একটা দল ওখানে গেছে। কি কারণে গেছে? ঋণ নিতে গেছে। $300 কোটি লাগবে এই ইকোনমিক এখনকার যে পরিস্থিতি এটাকে সামাল দিতে। আইএমএফ ঋণ দেয় নাই। ঋণ না দিয়ে কি বলেছে যে তোমরা ওই ব্যাংক রেজলিউশন অধ্যাদেশটা করো নাই, বা করেছো একটা এমন একটা ধারা ঢুকিয়ে দিয়েছো যে অধ্যাদেশটা ছিল লুটপাট বন্ধ করার জন্য, তোমরা সেই অধ্যাদেশটাকে বানাচ্ছ লুটপাট করার একটা অধ্যাদেশ। মানে পুরো লজিকটা বদলে দিয়েছে বিএনপি। এটা আপনি হয়তো জানেন যে ব্যাংক রেজলিউশন অধ্যাদেশটার কাজ ছিল লুটপাট বন্ধ করা ব্যাংকিং খাতে। তারা একটা ধারা ঢুকিয়ে দিয়ে এমন একটা আয়োজন করেছে যে আবারও লুটপাট করার রাস্তা তারা রেখেছে। এর পাশাপাশি বাংলাদেশ ব্যাংক অর্ডার, মানে যেটার মধ্যে দিয়ে বাংলাদেশ ব্যাংক আরও শক্তিশালী এবং আরও আপনার ইন্ডিপেন্ডেন্ট হতো, এটা তারা বাতিল করে দিয়েছে। তারা রাজস্ব খাতে সংস্কার করে নাই। এগুলো না করার কারণে আইএমএফ বলেছে তোমাদেরকে ঋণ দেওয়া যাবে না। বুঝতে পেরেছেন? ফলে বিএনপি যে সংস্কার করবে না এটা তো এভিডেন্ট। আচ্ছা, একটু ভিন্ন একটা প্রসঙ্গে আসি। ধরেন আপনি একবার মন্তব্য করেছিলেন বা একটা পডকাস্টেই বলেছিলেন যে এলজিবিটি কিউর যে ইস্যুটা সেটা একটা নন ইস্যু, বা হচ্ছে যে এটা 0.001% মানুষের একটা প্রবলেম, যেটা নিয়ে আলাপ আলোচনা বা আপনারা হচ্ছে যে এটা নিয়ে আসলে কোনো স্ট্যান্স নিতে চান না বা কিছু বলতে চান না। কিন্তু প্রবলেম হচ্ছে যে আমরা দেখি যে পাঠ্য বইয়ে শরীফা টাইপের গল্প দিয়ে ট্রান্সজেন্ডারিজম ঢোকানোর একটা কৌশল, অথবা ধরেন 24-এর শেষ দিকেও এসে দেখা গেছে যে ইন্টারিমের সময় ট্রান্সজেন্ডার সুরক্ষা আইন বা এই ধরনের আইন পাশ করানোর জন্য তারা কিছুটা তোড়জোড় করেছিল। সো এইসব বিষয়কে দেখে, এবং পাশাপাশি আমরা দেখি যে বিভিন্ন সংগঠন আছে, যেমন ব্র্যাক বলি বা বিভিন্ন অন্যান্য প্রতিষ্ঠান আছে যারা কিনা এই ব্যাপারে ইন্ধন দিয়ে থাকে যেন এই জিনিসগুলোকে পাশ করানো হয়। তো এবং আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে 90% মানুষ হচ্ছে মুসলিম, তো তাদের একটা রিলিজিয়াস কনসার্নেরও ব্যাপার আছে। সো এই সবগুলো বিষয়কে উপেক্ষা করে আপনি কিভাবে এটা বলতে পারেন যে এই জিনিসটা নন ইস্যু? অথবা ধরেন আপনারা যদি কখনো ক্ষমতায় যান তখন কিন্তু আপনাদেরকে পলিসি মেকিং এর ক্ষেত্রে এই ব্যাপারটাকে আমলে নিতে হবে প্রয়োজন সাপেক্ষে। সো এই ব্যাপারটাকে আপনি আসলে কিভাবে দেখেন? আসলে এই জিনিসটা নন ইস্যু বলতে আমি বুঝিয়েছি যারা বলতে চায় যে এই ওনাদেরকে অধিকার দিতে হবে এটা সেটা, আমি বলেছি এইটা বাংলাদেশে যদি ধরেন টোটাল জনগোষ্ঠীর 20% এই ট্রান্সজেন্ডার বা এলজিবিটিকিউ এর মধ্যে আছে, তাহলে এটা একটা ইস্যু। কিন্তু আমি তো দেখি যে 0.01% মানুষেরও এটা সমস্যা না, তাহলে এটা কীভাবে ইস্যু হয়? ইস্যু হয় না, কিন্তু এটাকে ইস্যু বানানোর চেষ্টা করা হয়। এই কারণে আমি বলেছি যে একটা নন ইস্যুকে আপনি ইস্যু বানানোর চেষ্টা করছেন এবং সমাজে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছেন। এটা ছিল আমার বক্তব্য। এবং এগুলো আসলে যে আপনি যেটা বললেন কিছু ইন্ধন তো আছে, এনজিও ইন্ধন, পশ্চিমা ইন্ধন, এগুলো আছে যে একটা সমাজের মধ্যে একটা রিলিজিয়াস সেন্টিমেন্ট এবং এই ইস্যুগুলোকে একটা মুখোমুখি দাঁড় করানো, একটা পাতানো ইস্যু চেষ্টা করা। একটা জিনিস হলো যে যারা মানুষ, প্রত্যেকটা মানুষের যে মানুষ হিসেবে যে অধিকার সেটা প্রশ্নে আমরা মানে অনড়, যে একটা মানুষের নিরাপত্তার দরকার নাই, আছে অবশ্যই। একটা মানুষের মৌলিক অধিকার দরকার আছে, কিন্তু সে ট্রান্সজেন্ডার হিসেবে যে অধিকার চায়, সে এলজিবিটিকিউ যে অধিকার চায়, আমি মনে করি যে এটা একটা মানে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ জিনিস না। এটাকেই তারা টেনে আনতে চায় যে আমাকে এলজিবিটিকিউ হিসেবে অধিকার দিতে হবে। আচ্ছা বলেন, বাংলাদেশে সমাজে হিজড়া আছে, হিজড়াদের নিয়ে আপনি দেখেছেন বাংলাদেশের মানুষের মধ্যে কোনো
বিরূপ প্রতিক্রিয়া আমি দেখি নাই। আমি দেখেছি যে সমাজে সবাই তাদের প্রতি সিম্প্যাথেটিক। একটা হচ্ছে অর্থনৈতিক দিক থেকে কিছু একটা অস্বস্তির ব্যাপার থাকে, যে এটা আছে যে তাদেরকে এটা তো একটা পলিসির বিষয় সন্ত্রাসী না, ওটা তো একটা পলিসির বিষয়। তারা যে গিয়ে টাকা পয়সা চায়, ওটা মানুষ বিরক্ত হয়। ওটা একটা আপনি একটা পলিসি করে দেন, তাদেরকে কাজে ব্যবহার করেন, তাহলে আর এই সমস্যা থাকবে না। এটা পলিসির বিষয়। কিন্তু হিজড়াদের ব্যাপারে সমাজে একটা সিম্প্যাথি আছে, এটা আপনি খেয়াল করেছেন নিশ্চয়ই। এমনকি যারা একটু বেশি রিলিজিয়াস সেন্টিমেন্টের মধ্যে থাকে, তারাও যে বলতে চায় যে না হিজড়া থাকতে পারবে না, এটা বলে না তারা। কিন্তু এই এলজিবিটিকিউ জিনিসটা আলাদা, এবং এটা বাংলাদেশে আমি এখন দেখি যে শাহবাগে প্রতিদিন এইসব নিয়ে কি যেন হয়। এগুলো আননেসেসারি, এবং আমি মনে করি যে এটা গভীরভাবে ষড়যন্ত্রমূলক। একটা সমাজে একটা ফ্যাসাদ সৃষ্টি করার জন্য এটা করা হচ্ছে। এ কারণে আমি বলেছি এটা নন ইস্যু, এটা কোনো দরকার নাই। কিন্তু ওখানে ওরা যারা মানুষ, ওখানে সেই মানুষের যে মানুষ হিসেবে যে মৌলিক অধিকার, আমি তো এটার পক্ষে। মানে মানুষ হিসেবে মৌলিক অধিকার ঠিক আছে, কিন্তু আপনি এলজিবিটিকিউ হিসেবে আলাদা একটা জিনিস আলখাল্লা পরে এসে বলবেন আমাকে অধিকার দেওয়া, সরি উই কান্ট এফোর্ড। আচ্ছা ভাই, আমরা একটু শেষের দিকে যেহেতু একটু দ্রুত যাব, আমাদের ফেসবুকের যেই অডিয়েন্সরা আছেন তাদেরকে আমরা প্রশ্ন করেছিলাম যে আপনি আসছেন, এই ক্ষেত্রে তারা কোনো প্রশ্ন রাখতে চায় কিনা। সো আমি তাদের ভাষায় কোট করছি। ইরহাম হোসেন নামে একজন বলেছেন, প্রশ্ন করতে চেয়েছেন যে ভারতীয় আগ্রাসন নিয়ে মাঝে মধ্যে আপনারা সোচ্চার হলেও যখন মার্কিন সাম্রাজ্যবাদী আগ্রাসন বা দেশবিরোধী বিভিন্ন স্বার্থবিরোধী চুক্তি, বন্দর, IMF লোন, এসব নিয়ে আপনাদের তেমন কোনো আলোচনা নাই, নাকি আপনারা এগুলো আসলে দেশের জন্য কল্যাণকর মনে করেন, সেই কারণে খুব একটা এই ব্যাপারে কথা বলেন না, মানে তুলনামূলক হারে? এই অভিযোগটা পুরোপুরি ঠিক না। কারণ ইন্ডিয়া নিয়ে আমরা বেশি কথা বলি কেন? কারণ ইন্ডিয়া আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তে ইন্ডিয়া প্রাসঙ্গিক। কিউবার জন্য যেমন আমেরিকা প্রতি মুহূর্তে একটা যন্ত্রণা, আমাদের জন্য ইন্ডিয়া প্রতি মুহূর্তে একটা যন্ত্রণা। ফলে আমাকে স্বাভাবিকভাবে ওটা নিয়ে বেশি কথা বলতে হয়। এর বাইরে মার্কিন যুক্তরাষ্ট্র এসে আমাদের দেশের সার্বভৌমত্ব নষ্ট করতে চাইবে, আমরা এটা সেলিব্রেট করবো, নট লাইক দ্যাট, একেবারেই সেটা না। বাণিজ্য চুক্তি যেটা করলো, এটা নিয়ে তো আমরা ক্রিটিক্যাল, আমরা এটা সমালোচনা করেছি যে নির্বাচনের 3 দিন আগে আপনি করলেন কেন, এবং এখন ওই সরকারকে আমরা বলি যে এটা আপনি বাতিল করে দেন। কিন্তু আপনার ইন্ডিয়া নিয়ে মানে আগ্রাসনের বিরোধিতা করা মানে মার্কিন আগ্রাসনকে এখানে স্বাগত জানানোর ব্যাপারটা তা না। আর এখানে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু তার ভূরাজনীতি বাস্তবায়ন করে ইন্ডিয়ার মধ্য দিয়ে, এটা আপনাকে মনে রাখতে হবে। এই জন্য ইন্ডিয়াটাকে আমরা বেশি বলি, এই যে তাদের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি। আপনাদের তাহলে মার্কিন সাম্রাজ্যবাদী যে আগ্রাসন, সেটার বিরুদ্ধে আপনাদের কোনো সাম্রাজ্যবাদের পক্ষ নিয়ে আর কোনো সুযোগ নাই। ইরানে যে মার্কিন যুক্তরাষ্ট্র যেই মানে ঘটনা ঘটাচ্ছে, আমরাই সম্ভবত একমাত্র পলিটিক্যাল পার্টি যারা আনুষ্ঠানিকভাবে এটা প্রতিবাদ করেছি উইথ নেম। কোনো ডিপ্লোমেসি করিনি এখানে। আমরা বলেছি যে আপনি একটা জেনোসাইডাল ওয়ার চাপিয়ে দিচ্ছেন, এটা একটা ইম্পেরিয়াল অ্যাটাক, এবং এটা আনএক্সেপ্টেবল। এগুলো আমরা বলেছি, মানে এই ল্যাঙ্গুয়েজগুলো। সাধারণত ডিপ্লোম্যাটিক এই বিবৃতিগুলো আপনি দেখবেন যে একটু ধূসর একটু ভাষা ব্যবহার করা হয়, আমরা কিন্তু সেটা করি নাই। ফলে কোনো ধরনের আগ্রাসনই আমাদের জন্য আমরা স্বাগত জানাবো না, এটা প্রশ্নই আসে না। আমরা বাংলাদেশপন্থী রাজনীতির কথা বলেছি। মার্কিন যুক্তরাষ্ট্র যদি আমাদের এখানে আরও বেশি হস্তক্ষেপ করতে থাকে, তাহলে আমরা অবশ্যই এটারও বিরোধিতা করব। এবং ইরানের জন্য যেমন মার্কিন যুক্তরাষ্ট্র প্রতি মুহূর্তে একটা যন্ত্রণা, বা ইসরায়েল, আমাদের জন্য সেরকম ভারত। এই কারণে আমরা ভারত নিয়ে আমাদের বেশি কথা বলতে হয়। আচ্ছা, আরো একজন প্রশ্ন করেছেন, নাফিদ ফুয়াদ আল আরবাস। উনি বলছেন যে ইনকিলাব মঞ্চকে যে উদ্দেশ্যকে সামনে রেখে হাদি ভাই শুরু করেছিলেন, যেমন সাংস্কৃতিক আধিপত্যবাদ মুক্তি, এনসিপি কি সেই উদ্দেশ্যকে সামনে রেখে প্রাসঙ্গিকতা বজায় রাখতে বা জনপ্রিয়তা অর্জন করতে কতটুকু এই ব্যাপারটাকে ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ মনে করে, এবং সেক্ষেত্রে কি তারা মানে সেই জায়গা থেকে কোনো নতুন কোনো উইং খোলার চিন্তা ভাবনা করছে কিনা, যারা কিনা এই জায়গা থেকে কাজ করবে শুধুমাত্র? আমি মনে করি যে কালচারটাকে কালচারের মতো বিকশিত দেওয়া উচিত। এমনকি কালচারাল বিরোধিতা, মানে কালচারাল আগ্রাসনের বিরোধিতা, এটাও তো আপনাকে কালচারাল ওয়েতেই করতে হবে, তাই না? ফলে এটা যদি পার্টির একটা উইং খুলে বসেন, পার্টিজান করে ফেলেন, তাহলে এটা সবসময় সফল হবে ব্যাপারটা তা না। কিন্তু আইডিওলজির একটা যোগাযোগ থাকতে হবে, মিল থাকতে হবে। ঠিক আছে, আমি যে বিবেচনা থেকে রাজনীতি করছি, আপনি সেই বিবেচনা থেকে কালচার করবেন, এটা হচ্ছে বিষয়। এবং আমাদের প্রচুর কালচারাল ফ্রন্ট দরকার, এটা আমাদের নাই। মানে যেগুলো আসলে গণতান্ত্রিক বাংলাদেশের কথা বলবে, যে কালচারাল ফ্রন্টগুলো আছে, এগুলো ফ্যাসিস্ট বাঙালি জাতীয়তাবাদী ধারার, এবং এগুলো বাংলাদেশে ফ্যাসিজম কায়েম করেছে, এগুলো বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে। ফলে সেখান থেকে আমরা মনে করি যে আপনার আরও বেশি কালচারাল ফ্রন্ট দরকার। এবং হাদি যেটা চেয়েছে, একটা কালচারাল রেভলিউশন বা কালচারাল জাগরণ, আমরা এটাকে সম্পূর্ণভাবে আপহোল্ড করি, অবশ্যই, ব্যাপারে কোনো সন্দেহ নেই। আচ্ছা, আপনি তো একজন একাডেমিক মানুষ, তো তাত্ত্বিক বিভিন্ন বইপত্র আপনি লিখেছেন। আপনি আমাদের দর্শকদের জন্য 3টি এমন বইয়ের নাম বলেন যেগুলো আপনার মনে হয় যে সবার অবশ্যই পড়া উচিত। যারা বাংলাদেশের রাজনীতি ইতিহাস নিয়ে আগ্রহী, তাদের উচিত আপনার আবুল মনসুর আহমদকে পড়া নিবিড়ভাবে।
যারা কালচারাল প্রশ্ন নিয়ে, আপনি একটু কালচারাল প্রশ্নের কথা বলেন, যারা কালচারাল প্রশ্ন নিয়ে চিন্তিত তাদের উচিত তার বাংলাদেশের কালচার বইটা পড়া। একটা ছোট্ট একটা বই, এই বইটা খুব ভালো, এটা পড়া উচিত। এর বাইরে যদি যারা ইংরেজি বই পড়েন তাদের উচিত হচ্ছে, রাইটারের নাম মনে নাই, বইটার নাম হচ্ছে দি থিওলজিক্যাল অরিজিনস অফ মডার্নিটি। এই নামে সার্চ করলেই পাওয়া যাবে। আমার এই মুহূর্তে রাইটারটার নাম মনে নেই, খুবই ভালো বই। মানে এই যে আধুনিকতা বনাম কি বলে ধর্ম করা হয়, যেন ধর্মটা আধুনিকতার অংশ না, এই বইটা তার এই ধারণাটা চেঞ্জ করে দেবে যে খোদ মডার্নিটির একটা থিওলজিক্যাল শক্ত ভিত্তি আছে। মানে মডার্নিটির থিওলজির বাইরে কিছু না, এটা পুরোপুরি পশ্চিমা থিওলজিক্যাল পরম্পরার বা সিলসিলার মধ্য থেকেই মডার্নিটি তৈরি হয়েছে। এই বইটার নাম হলো দি অরিজিনস অফ, কি বলে এটাকে, দ্য থিওলজিক্যাল অরিজিনস অফ মডার্নিটি বইয়ের নাম, এটা পড়া উচিত। এর বাইরে আরেকটা বই হচ্ছে, আমি তো অনেক বই পড়ি কিন্তু বইয়ের নাম ভুলে যাই, এটা হচ্ছে সমস্যা। যেটা মাথায় আসছে সেটাই বলতে পারেন আপাতত। আমাদের এখানে যারা কি বলে বুদ্ধির মুক্তি আন্দোলনের 20-এর দশকের, তাদের বইপত্র পড়া উচিত, ক্রিটিক্যালি পড়া উচিত। তাদের অনেক পজিশনের সাথে আমরা আজকে একমত হতে পারবো না, কিন্তু এক্সেলেন্ট, এখানে তারা কত গভীর তর্ক করেছেন, বুদ্ধিভিত্তিক তর্ক, সেগুলো বোঝার জন্য এই বুদ্ধির মুক্তি আন্দোলন কিংবা প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ, মাওলানা আকরাম, ওনাদের বইপত্র পড়া উচিত। আমি কোনো স্পেসিফিক বইয়ের নাম বললাম না, কিন্তু ওনাদেরকে পড়া উচিত। এবং আপনি যদি আপনার ইতিহাস না জানেন, আপনি তো শূন্য জায়গায় নেই, আপনি একটা টাইমে আছেন, একটা স্পেসে আছেন। এই টাইম এবং এই স্পেসের একটা হিস্ট্রি আছে, ফলে কিভাবে এখানে বুদ্ধিভিত্তিক তর্কগুলো এগিয়েছে এটা খেয়াল করতে হবে। তো সেই কারণে এখানকার যারা বড় বড় চিন্তক, বিশেষত আবুল হাসিম কিংবা মোতার হোসেন চৌধুরী, প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ, কামরুদ্দিন আহমদ, তাদেরকে, আবুল মনসুর আহমদ, তাদেরকে পড়তে হবে। তাদেরকে পড়লে আমরা বুঝতে পারবো যে আমাদের এখানে অলরেডি বুদ্ধিভিত্তিকভাবে অনেক গভীর তর্ক বিতর্ক হয়ে আছে। আচ্ছা, শেষ প্রশ্ন আপনার জন্য। তরুণ প্রজন্মকে যারা কিনা রাজনীতিতে আসতে ইচ্ছুক, আগ্রহী, তাদেরকে আপনার যদি কোনো একটা বার্তা দেওয়ার থাকে আপনি ঠিক কি বলবেন, এবং এনসিপি তাদের জন্য আসলে ঠিক কি স্পেশাল ডিফারেন্ট অফার করছে যেটা কিনা অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে নেই? এনসিপির রাষ্ট্র প্রকল্প আছে, অন্য কোনো দলের নাই, তারা শুধু সরকার হতে চায়। কিন্তু এনসিপি সম্ভবত একমাত্র দল এখন পর্যন্ত বাংলাদেশে যারা হচ্ছে রাষ্ট্র প্রকল্প, মানে আমরা রাষ্ট্র নিয়ে চিন্তা করছি, একটা রাষ্ট্র লাগবে, সেখানে সংবিধান হইতে হবে, ইনস্টিটিউশনগুলো এমন এমন হইতে হবে, এটা কিন্তু অন্য কোনো দল চায় না। তারা শুধু ওই রাষ্ট্রের মধ্যে গিয়ে বসে পড়তে চায়, সরকার হতে চায়। ফলে এটা হচ্ছে এনসিপির পার্থক্য। এনসিপি এখনও এই পলিটিক্স ছাড়ে নাই, এই কারণে আমরা এনসিপি এখনও করি। এবং তরুণ যারা রাজনীতির প্রতি আগ্রহী, তাদের প্রতি আমার পরামর্শ থাকবে যে বোঝাপড়া করে আগানো ভালো। মানে বোঝাপড়া, ওই চিন্তা কথাটার একটা মানে আমাদের দেশে হচ্ছে চিনতে চিনতে আগানো, চিনতে চিনতে আগানোটা ভালো। মানে গড্ডালিকা প্রবাহে গা না ভাসানোই ভালো। হ্যাঁ, যে অমুক ভাই, তার একটা ক্রেজ, তার পেছনে পেছনে দৌড়ানো, এগুলো ইট ডাজেন্ট মানে মিন এনিথিং। আপনাকে নিজে বুঝে বুঝে করতে হবে। যা আমি করছি সেটা সম্পর্কে 100% কনফিডেন্ট থাকতে হবে এবং 100% জানা বোঝা থাকতে হবে ওই বিষয়ে। ফলে পড়াশোনা করতে হবে, অ্যাট দ্য সেম টাইম পলিটিক্স এবং যে অঞ্চলের রাজনীতি আপনি করছেন এই বাংলাদেশের ইতিহাস সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা থাকতে হবে। এগুলো হচ্ছে রাজনীতি করার জন্য প্রয়োজনীয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে এত ব্যস্ততার মধ্যে সময় দেওয়ার জন্য। ইনশাল্লাহ আবারও আপনার সাথে কখনো কথা হবে। থ্যাংক ইউ। তো আজকের বিটুইন দ্য লাইন্সের যে প্রথম পডকাস্ট আমরা এখানেই শেষ করছি। আশা করি আপনারা সকলেই উপভোগ করেছেন, অনেক কিছু জেনেছেন, বুঝেছেন, শিখতে পেরেছেন। পরবর্তী পর্বে আমরা নতুন কোনো গেস্টের সাথে আলাপ করব। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।